চলো আজকে যেটা দেখবো আমরা স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। আগের দিন যা স্টার্ট করেছিলাম বা আজকে পুরোপুরি দেখবো। হ্যাঁ, স্পিড কন্ট্রোল দেখবো, স্টার্টিং দেখবো আর ব্রেকিং দেখবো। যে কোনো মোটরের মনে রাখবে যে এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে স্পিড কন্ট্রোল, সেকেন্ড হচ্ছে স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর বা স্টার্টিং, কি করে আমি স্টার্ট করব মোটরটাকে, আর থার্ড ওয়ান হচ্ছে ব্রেকিং। ঠিক আছে, সো এই তিনটে জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, দেখ এবার তোমাদের যেগুলো আছে খুব বেশি মানে ক্যালকুলেটিভ পার্ট খুব বেশি কিছু নেই, জাস্ট থিওরির ওপর দিয়ে। ঠিক আছে, দেখো বলছি প্রত্যেকটা জিনিস বুঝে নেবে। ফার্স্ট হচ্ছে স্পিড কন্ট্রোল। দেখো স্পিড কন্ট্রোল আমরা কীভাবে করতে পারি। সবার আগে আমি তোমাদের বলি, স্পিড কন্ট্রোল বলতে আমরা কি জানি, এনএস ইকুয়ালস টু কি জানি 120 F/P। আরেকটা ফর্মুলা জানি যে স্লিপ ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এস এনএস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। তাহলে এনআরটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে দেখো, এনআরটাকে এইদিকে নিয়ে আসলাম আর এস এনএসটাকে আমি এইদিকে নিয়ে গেলাম। তাহলে এনএসটাকে যদি কমন নেই 1 মাইনাস এস, তাহলে এনআর ইকুয়াল টু আমার কি আসলো, এনআর ইকুয়াল টু আমার আসলো 1 মাইনাস এস। ওকে, তাহলে ভালো করে বোঝো। তুমি আমাকে বলো, স্পিড কন্ট্রোল করছো যখন, তুমি কার স্পিডটা কন্ট্রোল করবে, এনএস এর না এনআর এর? বলো। এনআর স্যার। এক্স্যাক্টলি, তার মানে আমরা রোটারের স্পিডটা কিন্তু কন্ট্রোল করব, সিঙ্ক্রোনাস স্পিডকে কন্ট্রোল করার কিছু নেই। তুমি যখন সাপ্লাই দিলে এটা কিছু নেই বলবো না, আছে অবশ্যই, কিন্তু আমরা মেনলি এনএসটাকে কন্ট্রোল করব, কিন্তু আলটিমেট এনআরটাই কন্ট্রোল হবে। তার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা দেখতে পাচ্ছ হচ্ছে রোটার ঘুরছে, তার মানে রোটারের স্পিডটাকে বাড়াবে বা কমাবে। সো দ্যাটস ওয়াই তোমাকে এনআরটা কন্ট্রোল করতে হবে। তো এই এনআরটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। দেখো, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড আর একটা হচ্ছে স্লিপ, রাইট? দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। তা এই জন্যই বলা হয় যে ফর ইন্ডাকশন মোটর মেনলি 2 টাইপস অফ স্পিড কন্ট্রোল। কি কি 2 টাইপস? ফার্স্ট ওয়ান হচ্ছে স্লিপ কন্ট্রোল টেকনিক, প্রথমটা হচ্ছে স্লিপ কন্ট্রোল টেকনিক, যার আন্ডারে আরও 3টে কন্ট্রোল আসছে। মানে এই স্লিপটাকে আমরা 3 রকমভাবে কন্ট্রোল করতে পারি। কি কি? ভোল্টেজ কন্ট্রোল না, এটা সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল টেকনিক বলো। এটা লেখো সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল। 2 নম্বর হচ্ছে রোটর রেজিস্ট্যান্স কন্ট্রোল। আর 3 নম্বর হচ্ছে রোটার ইএমএফ ইনজেকশন মেথড। রোটার ইএমএফ ইনজেকশন মেথড প্রত্যেকটাই আমি ডিরাইভ করব, নো ইস্যু। ইনজেকশন, সো তোমাদের সিলেবাসে এই দুটো আছে, আমরা এই দুটোই পড়বো। ঠিক আছে, এটাও হয়। নেক্সট হচ্ছে এটা
নেক্সট হচ্ছে আমাদের কি টেকনিক, সিঙ্কোনাস স্পিড কন্ট্রোল। তার মানে যে এনএসটাকে কন্ট্রোল করা মানে কি সিঙ্কোনাস স্পিডটাকে কন্ট্রোল করা, আর এটা কন্ট্রোল করা গেলেই আমাদের এনআর কন্ট্রোল হবে। তো সিঙ্কোনাস স্পিড কন্ট্রোল, এই জন্য এটাকেই সিঙ্কোনাস স্পিড বলা হয়। সিঙ্কোনাস স্পিড কন্ট্রোল। ফার্স্ট ওয়ান হচ্ছে 1 নম্বর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, 2 নম্বর হচ্ছে পোল চেঞ্জিং টেকনিক, পোল কি করে চেঞ্জ করব, পোল চেঞ্জিং টেকনিক। আর 3 নম্বর হচ্ছে স্লিপ পাওয়ার রিকভারি। ঠিক আছে, তো এখানেও প্রথম দুটোই আছে, এটা নেই তোমাদের সিলেবাসে 3 নম্বর। তো আমরা দুটো দুটো চারটে পড়বো। তাহলে আমরা কি দেখলাম, যে সিঙ্কোনাস মেশিনে ইন্ডাকশন মেশিনের স্পিডকে আমরা দুরকমভাবে কন্ট্রোল করতে পারি, সেটা স্লিপকে কন্ট্রোল করে বা সেটা সিঙ্কোনাস স্পিডকে কন্ট্রোল করে। তাহলে স্লিপকে কন্ট্রোল করে সেটার জন্য 3টে মেথড আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজকে কন্ট্রোল করে, তারপরে রোটারকে কন্ট্রোল করে, আর হচ্ছে রোটার ইএমএফ ইনজেকশন মেথড করে। ইএমএফ ইনজেকশন মেথড বলতে এক্সট্রা করে ইএমএফ ইনজেক্ট করা হয় রোটারের মধ্যে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আর পোল চেঞ্জিং কন্ট্রোল। এবার এটা এই দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সূত্রটা দেখো, NS = 120 f/p। এই ফ্রিকোয়েন্সিটা যদি আমি চেঞ্জ করি, NSটা চেঞ্জ হবে না? বলো। হ্যাঁ, আবার এই পোলটাকেও যদি চেঞ্জ করি, এটাও তাও চেঞ্জ হবে। এবার কি করে চেঞ্জ করছি সেগুলো আমরা দেখবো একটা একটা করে। তো এই টোটাল হচ্ছে স্পিড কন্ট্রোলের আমাদের পড়ার বিষয়। চলো শুরু করছি এবার। ফার্স্ট ওয়ান হেডিং দেবে সবাই, সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল। তার মানে সাপ্লাই ভোল্টেজটাকে আমি যদি কন্ট্রোল করি তাহলে স্লিপটা কন্ট্রোল হবে। আর যদি স্লিপ কন্ট্রোল হয়, দেখো স্লিপের সঙ্গে এনআরের সম্পর্ক কি? স্লিপ যদি বাড়ে, স্লিপ যত বাড়বে এনআর কমবে না বাড়বে বলো? এই যে ধরো এই স্লিপ যদি 1 থাকে, তার মানে এনআর কত? 0। স্লিপ 1 হলে দেখো এনআর 0। এবার স্লিপ তো 1-এর বেশি হতে পারে না, তার মানে স্লিপ এবার ধরো কমছে। 1-এর বেশি, ম্যাক্সিমাম স্লিপ তো 1, তাই না? বলেছিলাম তো ম্যাক্সিমাম স্লিপ কিন্তু 1, তার বেশি হতে পারে না। হ্যাঁ, এবার স্লিপটাকে ধরো কমাচ্ছি, কমিয়ে ধরো 0.8 নিয়ে আসলাম আমি। 0.8, তার জন্য এনআর কত হচ্ছে? তাহলে 0.2 ইন্টু NS। ধরো আরও কমালাম, তার মানে দাঁড়াও, এটা আগে বোঝো যে স্লিপ যদি আমি কমাই বা বাড়াই তাহলে আমার এনআরটা কি হচ্ছে। ধরো NSটা আমার 1000 আছে, NS কত আছে? 1000। তাহলে স্লিপ যদি 0.8 হয় তাহলে এনআর কত হবে? তাহলে 1000 ইন্টু 0.2 মানে কত হবে? দেখো এটা নিচে এটা 10, 200। যদি স্লিপ আমার 0.6 হয় তাহলে এনআর কত হচ্ছে? দেখো 1000 ইন্টু 0.4 মানে 400। তার মানে আমরা কি দেখলাম? স্লিপ যত কমছে স্পিড কি হচ্ছে? তত বাড়ছে না। আগে 200 ছিল, 400 হলো। আরও স্লিপ কমাবে, স্পিড কি হবে? বাড়বে।
আমার কথাটা কি বোঝা গেল? বলো বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে স্লিপের সঙ্গে এনআর এর সম্পর্কটা কি বলো? হ্যাঁ, তার মানে দেখো, আমি কিন্তু একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম। আমি ধরে নিলাম যে 6 পোল মেশিনটা যদি 6 পোল হয় তাহলে সিঙ্ক্রোনাস স্পিড 1000 হবে। তাহলে 1000 যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, স্লিপ যত আমি কমাচ্ছি তত আমার স্পিড কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে আই থিঙ্ক ক্লিয়ার। এবার আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করব, ভোল্টেজটাকে কি কমিয়ে বাড়িয়ে দেখব যে তোমার কমছে বা বাড়ছে কি না। তাহলে ভালো করে একটা জিনিস বোঝো, আমরা যদি স্লিপটাকে কন্ট্রোল করতে চাই তাহলে তাহলে কি এটা কোনো জন্য পসিবল? স্লিপকে কি 1-এর বেশি করা কোনো জন্য পসিবল বলো? স্লিপকে যদি 1-এর বেশি করি কি হবে বলো? আমরা যদি স্লিপটাকে 1-এর বেশি করতে চাই তাহলে দেখো কি হবে। হ্যাঁ, ভালো করে বোঝো ভাই। তাহলে আমরা হ্যাঁ, মাইনাসে চলে আসবে। তার মানে রোটেশন উল্টো দিকে হবে, মোটর কি ব্রেকিং হয়ে যাবে। একটা যখন তোমাদের মাথার উপরে ফ্যান ঘোরে, ঠিক আছে, ফ্যানটা দেখবে যখন তুমি সুইচটা অন করো ও আস্তে আস্তে স্লো হয়, তার মানে ওর মধ্যে ব্রেকিং, কোনো কিছুকে ব্রেক করার জন্য কেউ যদি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরছে, তাহলে তুমি যদি ওকে উল্টো দিকে ঘোরানোর জন্য ফোর্স দাও তাহলে তো বন্ধ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। বোঝা গেছে তো? তার মানে কি মোটর তো ওটা ব্রেকিং কন্ডিশন চলে গেল। তার মানে তুমি যদি স্লিপ 1-এর বেশি করো তাহলে ব্রেকিং কন্ডিশন চলে গেল। তাহলে ফর সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল, এইখানে যখন আমরা স্লিপ কন্ট্রোল করছি, স্লিপ কিন্তু মনে রাখবে সবসময় 1-এর বেশি কোনোদিনও পসিবল নয়। 1-এর বেশি কোনোদিনও পসিবল নয়। তার মানে স্পিডকে আমরা একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত কমাতে বা বাড়াতে পারবো, ঠিক আছে, এর ডিজায়ার্ড রেঞ্জ পর্যন্ত। তো একবার চলো কিভাবে হচ্ছে এটা দেখো। দিস ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য স্টেটর। তাহলে এখানে সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল বলতে আমরা সাপ্লাই ভোল্টেজ কোথায় দেই? দিস ভোল্টেজ is applied voltage to the applied voltage to the stator। আমরা স্টেটারে দিই ভোল্টেজটা, সাপ্লাই ভোল্টেজটা কোথায় দিই? স্টেটারে। এবার স্টেটারে যখন আমি দিলাম, এবার কি হবে দেখো। তো আমি এবার তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা ড্র করছি। তার আগে তোমরা এটা লিখে নাও স্টার মার্ক দিয়ে, ইগনোর, কি ইগনোর করছি? ইগনোর স্টেটার ইম্পিডেন্স। আমরা স্টেটারের ইম্পিডেন্সটাকে ইগনোর করছি। ওকে, দেখো এবার যদি স্টেটারের ইম্পিডেন্সটাকে ইগনোর করি, স্টেটার ইম্পিডেন্সটাকে ইগনোর করছি, ভালো করে বোঝো। তার মানে আমরা প্রাইমারি সাইডের যে সার্কিটটা সেটাকে ইগনোর করছি, ঠিক আছে। আর কি ইগনোর করছি? শান্ট কম্পোনেন্টটাকে। শান্ট কম্পোনেন্ট কোনটা বলো তো, বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এখানে কোনটা বলো? ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কোনটা? অনেক ভালো করে বুঝিয়েছি এগুলো। তাহলে ইগনোর শান্ট কম্পোনেন্ট অলসো। বলো আমাদের আমরা যখন ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা ড্র করি, আমি পুরোটাই ড্র করছি, আগে দেখো, এই ভুলে গেলে তো মুশকিল। তাহলে এটা তো আমাদের শান্ট কম্পোনেন্ট। এই যে শান্ট মানে কি? প্যারালাল কানেকশন। তাই এটা এই বলেছে যে ইগনোর দ্য স্টেটার ইম্পিডেন্স, তার মানে স্টেটারের ইম্পিডেন্সটাকে ইগনোর ধরতে বলেছে। এটা খুব কম হয় বলে
দেখো একদম টপ লেভেল টপ স্পিডে ঘুরে, তো এখানে লসেস খুব কম হয় তখন। তো এটাকে আমরা ইগনোর ধরছি, তো ঠিক আছে চলো এটাকে ইগনোর ধরো। কিন্তু এই শান্ট এইটা কোথাকার বলো তো, এটা কোথাকার? স্ট্যাটারের। স্টেটারের কি এটা কোথাকার কম্পোনেন্ট বুঝিয়ে দাও আমাকে। এই যে এটাকে ট্রান্সফরমারের মধ্যে মনে আছে এটা কোথাকার কম্পোনেন্ট? আরসি আর এক্সএম কোথাকার কম্পোনেন্ট বলো? যে এক্সএম এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা কোথাকার কম্পোনেন্ট? এই করলে কিন্তু মুশকিল। প্রাইমারি। প্রাইমারি কোথাকার? এটা কয়েলের নাকি? এ ধরো ট্রান্সফরমার আমি এঁকেছি, ট্রান্সফরমারের কোথাকার কম্পোনেন্ট? এই ট্রান্সফরমারটা দেখে দেখে আমি তোমাদের যে এত সুন্দর করে বোঝালাম, কি লাভ হলো তাহলে আমার? ইন্ডাকশন কি বলে, ইকুইভ্যালেন্ট সার্কিট পড়িয়ে দেখো। তাহলে এই ট্রান্সফরমারে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট করি, এই সাপ্লাইয়ের জন্য সাপ্লাই লাগাই, এই তারের একটা রেজিস্ট্যান্স আছে না, রেজিস্ট্যান্স দেই। এই তারের কয়েল, এইখানে কয়েল বানিয়েছি, এর একটা ইন্ডাকটিভ প্রপার্টি আছে, এবার রিয়াক্টেন্স আছে, একটা রিয়াক্টেন্স দিলাম। এবার এটাকে প্রাইমারি সাইডের কয়েলটা ড্র করলাম, এবার সেকেন্ডারি সাইডের কয়েলটা ড্র করলাম। এবার সেকেন্ডারি সাইডের কয়েলের জন্য কয়েলের কি থাকবে? রিয়াক্টেন্স থাকবে, আবার কয়েলের রেজিস্ট্যান্স থাকবে লোড। তাহলে এখানকার কম্পোনেন্টটা কি কম্পোনেন্ট গো বলো? তাও মনে পড়ছে না। তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে এই কোরের কম্পোনেন্ট। এই কোর, এই কোরের একটা রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমরা আরসি বলি। এটা দেখলেই তো বোঝা যায়, আরসি মানে তো কোর রেজিস্ট্যান্স। লস কম্পোনেন্ট। হ্যাঁ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এটা। মানে ডিউ টু এই যে ম্যাগনেটাইজিং কোরের জন্য, এই কোরের জন্য যে লসেসটা হয়, কি কি হয়? এখানে আরসি আর এটা জে এক্সএম, ম্যাগনেটাইজিং রিয়াক্টেন্স। এক্সএমটার নাম হচ্ছে ম্যাগনেটাইজিং রিয়াক্টেন্স। তার মানে এই কোরটার মধ্যে দিয়েও কিছু পরিমাণ লিকেজ কারেন্ট ফ্লো করে, তার জন্য কি হয়? একটা ইডি কারেন্ট লস আমরা পড়েছিলাম তো। ডিউ টু দিস ইডি কারেন্ট লস, হ্যাঁ স্যার হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ, তো ইডি কারেন্ট লস কম্পোনেন্টটা কোথায় হয়? এই যে আর সির অ্যাক্রোসে ভাই, আই স্কোয়ার আর, তো এখানে হয়। এটা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? আর সির অ্যাক্রোসে ইডি কারেন্ট লস, তার মানে কি হয়? কিছু পরিমাণ লিকেজ কারেন্ট এখান থেকে ফ্লো করে যায়। ভালো করে বোঝো, এই কোডটা আমরা কেন বানাই? কারেন্ট ফ্লো করার জন্য কি? না স্যার, ফ্লাক্স ফ্লো করা। ফ্লাক্স। হ্যাঁ, তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করে যায়, তার জন্যই তো ইডি কারেন্ট লস হচ্ছে, ওটাকেই তো ইডি কারেন্ট বলা হয়। আচ্ছা, হিস্টেরিসিস লসটা কোথায় হয়? এখানেই হয়, এই কোরের মধ্যে। কোরের ম্যাগনেটিক প্রপার্টির জন্য হিস্টেরিসিস লসেস হয়। হিস্টেরিসিস লসেসটা কি বলো তো? চেষ্টা করো অনিমেষ, বলো বলো। ম্যাগনেটিক হিস্ট্রি রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে এসেছিল না, আমি দেখিয়েছিলাম তো। কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমি একবার ম্যাগনেটাইজ করি, সে যদি পুরোপুরি ডিম্যাগনেটাইজ না হয়, তার ম্যাগনেটিক প্রপার্টিকে হোল্ড করে রাখে, তখন আমরা কি করি? ফোর্সফুলি তাকে ডিম্যাগনেটাইজ করতে চাই না? বিএইচ কার্ভ দিয়ে দেখিয়েছিলাম না? ফোর্সফুলি ডিম্যাগনেটাইজ করতে চাই। ওই ফোর্সফুলি ডিম্যাগনেটাইজ করার জন্য আমাকে এক্সট্রা করে ফোর্স দিতে হয়। সেই এক্সট্রা ফোর্সটাই তো হচ্ছে আমাদের হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস কথাটার মানেই হচ্ছে ম্যাগনেটিক হিস্ট্রি, মানে ম্যাগনেটের বা চুম্বকের ইতিহাস থেকে এসছে। তার মানে চুম্বকের এটাই প্রপার্টি, ও তার ম্যাগনেটিক প্রপার্টিটাকে হোল্ড করে রাখার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু পারে না। তো এই দুটো আমি টপিক চেঞ্জ করতে চাইছি না। কেউ যদি ভুলে যাও তাহলে আমাকে বলবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, খুব সুন্দর আধ ঘন্টার ভিডিও। আমি এত ভিডিও রাখা আছে, তোমরা কিন্তু দেখো ভিডিওগুলো। 30 মিনিটসের খুব সুন্দর ভিডিও আছে, যেখানে পুরো লসেসটা আমি পড়িয়েছি ট্রান্সফরমারের, এ টু জেড সব কিছু বলা আছে, কি করে হচ্ছে, কখন হচ্ছে, সব। লিংকটা দিয়ে দিন তো গ্রুপে। হ্যাঁ, দেবো অবশ্যই। আগের দিনও জানি আমার কাছে কি চাইলো যে স্যার আপনার ট্রান্সফরমারের লসেসের ভিডিওটা দেবেন, তো একটু দিয়েছিলাম। ঠিক আছে, আমি দেবো।
তাহলে এই যে এইভাবে লসেস হয়। এবার আমাকে বলো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ফ্লাক্সটাকে কি ফ্লো করাচ্ছে এখানে, বলো? কোর ফ্লো করাচ্ছে। তাহলে ইন্ডাকশন মোটরে স্টেটার থেকে রোটারে ফ্লাক্সটাকে কে ফ্লো করায়? মাঝে মিডিয়ামটা কি থাকে? এয়ার মিডিয়াম ফিল্ড। হ্যাঁ, তাহলে এতক্ষণ থেকে যে আমি বলছি তাহলে বলতে পারছো না কেন যে এটা কার কম্পোনেন্ট? বলো। এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তার মানে দেখো এটা আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ, মোটরের। এরপরে আমরা মানে ইন্ডাকশন মোটর, এরপরে পরের দিন থেকে হয় সিঙ্কোনাস নয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করব। আমি দেখছি কি স্টার্ট করা যায়। সিঙ্গেল ফেজটা অ্যাসিস্ট করব। আমি একটা কথা বলি, সিঙ্গেল ফেজের ওয়েটেজ খুব কম। সব কলেজে কেন পড়াচ্ছে বলো তো? ওটা সোজা জিনিস। তাই কি বললাম বুঝলে? ওয়েটেজ সব থেকে কম, কোনো পরীক্ষায় আসে না ওটা, কোনো পরীক্ষায় তো আসেই না। আমার তোমাদের সেমিস্টারে ওয়েটেজ আমি বলে দিচ্ছি, শোনো। ইন্ডাকশন মোটরের ওয়েটেজ 40%, সিঙ্কোনাস মোটরের ওয়েটেজ 40%। সব থেকে কঠিন এটা। এই জন্য কলেজের স্যাররা হয়তো নিজেই জানে না, আমি একটু বলতে পারি অনেক স্যাররাই জানে না সিঙ্কোনাস মোটর। তারপরে স্পেশাল মেশিন এখানে 10, আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এখানে 10। এই হচ্ছে টোটাল 100 মার্কস। সো এটার ওয়েটেজ বুঝতে পারছো কত কম? একদম কম। কোনো ভালো এক্সামে এখান থেকে কোশ্চেন আসে না। সো আমি করাবো, অবশ্যই প্রত্যেকটাই করাবো। আগে আমাদের স্ট্রং জায়গাগুলো শেষ করা উচিত, ঠিক আছে, যেগুলো বেস। হ্যাঁ, সো আমি কি বললাম ভালো করে বোঝো এবার। তাহলে আমাদের এখানে যে এয়ার মিডিয়াম থেকে কিন্তু ফ্লাক্সটা ফ্লো করে স্টেটারে আসছে, এই এয়ার মিডিয়ামটা। তো এই যে কম্পোনেন্টগুলো সেটা হচ্ছে এটা এয়ার মিডিয়ামের, এটা হচ্ছে কোর কম্পোনেন্টের রেজিস্ট্যান্স আর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। ওকে, বলেছিলাম তো এগুলো আমি। চলো এবার দেখো, এটা আমাদের সাপ্লাই। তাহলে আমরা যখন ভোল্টেজ কন্ট্রোল টেকনিক দেখছি, আমরা কি কি ইগনোর করে নিচ্ছি? এই কম্পোনেন্টটা, তার মানে খালি সেকেন্ডারি পার্টটা থাকছে। তো 90% কেসে তাই হচ্ছে, দেখবে শুধু সেকেন্ডারি পার্টটাই আমরা রাখি ফর ইন্ডাকশন মোটর, কারণ এখানে এগুলো লসেস কম্পোনেন্টগুলো খুব কম, ঠিক আছে? তাই এগুলোকে আমরা নেগলেক্টেড ধরে নিই। তাই আমরা যদি এবার ছবিটা আঁকি, দেখো কেমন হবে। এই রেজিস্ট্যান্সটা পুরোটাই যদি এখানে আমি ধরে নিই, তার মানে এটার ভ্যালু কি হবে? এটা কি হবে? R2/S হয় না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, যদি দুটো রেজিস্ট্যান্সকে আমি কনসিডার না করে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি, কি হয় সেটা? R2/S হয়ে যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমার এখন সার্কিট ডায়াগ্রাম ফর সেকেন্ডারি সাইড। এবার আমাকে তোমরা একটা কথা বলো যে আন্ডার নর্মাল অপারেটিং স্পিড, দেখো আমি তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, আমাদের ম্যাথামেটিক্সে কি হয়, অনেক কিছু অ্যাজিউম করে নিয়ে ম্যাথসটাকে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? কিছু করার থাকে না আমাদের কাছে, না হলে কোনোদিনও প্র্যাকটিক্যালের সাথে তুমি থিওরিটাকে মেলাতেই পারবে না। না হলে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন বা নর্মাল অপারেটিং স্পিড আমরা কি বলতে পারি? আন্ডার নর্মাল অপারেটিং স্পিড বলতে কি বোঝায়? যে ধরো একটা মোটর এনএস দেয়া আছে 1500 RPM, তাহলে এনআর কত হয় জানো কি? কত হয় মোরাল লেস বলো? 1490। হ্যাঁ, 1490, 80, 50 বা 50-এর ওপরে হয়। তার মানে 1480 হচ্ছে আমি। তার মানে আমি এইটাকে এরকম বলতে পারি, দেখো তো, যে এনআর
নিয়ার অ্যাবাউট এনএস, এই চিহ্নটার মানে কি নিয়ার অ্যাবাউট মানে কাছাকাছি ভ্যালু, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এস ইকুয়াল টু এস কি হয় সেক্ষেত্রে? লো হয় খুব, মানে নিয়ার অ্যাবাউট ওয়ানের কাছাকাছি হয় এস। ওয়ান হয় না বাট খুব ছোট হয়, তাই তো? যত এর ডিস্টেন্সটা কমবে, দেখো এনএস মাইনাস এনআর, তার মানে এই এনআরটা যত কম হবে এস এর ভ্যালু কি হবে? টুয়ার্ডস দ্য ওয়ান। স্লিপ স্লিপ কি হবে? দেখো দেখো, মানে উল্টো বলে ফেললাম মনে হয় আমি। দেখো কি হবে এটা, যদি আমি 1500 মাইনাস 1480 করি ডিভাইডেড বাই 1500, তাহলে এখানে কত হচ্ছে? 20/1500। তাহলে কাটলে 75, তাহলে 1/75 করলে কত হয় বলো? ঝটপট সবাই ক্যালকুলেটর নিয়ে বসবে। হুম, 0. আমি উল্টো বলেছি, হ্যাঁ 0133। তার মানে যত এনআর কমছে স্লিপ কি হচ্ছে? টুয়ার্ডস ওয়ান না, মানে জিরোর দিকে যাচ্ছে, মানে একদম কম হচ্ছে স্লিপ। স্লিপ যত কম হবে তত ভালো, স্লিপ যত কম হবে তত ভালো। এবার যত তুমি এনআরকে বাড়াবে দেখো ডিস্টেন্স বাড়বে, তার মানে ধরো এনআর 1450 এখানে নিলে, তাহলে কত হবে? 1450 যদি হয় তাহলে স্লিপ ইকুয়াল টু 50/1500। সেক্ষেত্রে এটা 5-3 হয়ে যাচ্ছে, মানে 30। তাহলে 1/30 হলে কত হচ্ছে? 0.03। হ্যাঁ 0.03। দেখো স্লিপটা বাড়ছে, ঠিক আছে? তার মানে স্লিপ কি হবে? একদম কম, মানে জিরোর কাছাকাছি একটা ভ্যালু। অ্যাট দ্যাট পজিশন যখন এনএস আর এনআর এর মধ্যে রিলেশন খুবই, মানে ডিস্টেন্স খুবই কম, তখন স্লিপ কি হবে? অনেক কম হবে। কম হবে। হুম, তাহলে ভালো করে দেখো, যদি স্লিপ কম হয়, যদি স্লিপ একদম কম হয়, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? আমরা একটা রিলেশন জানি না যে টর্ক ইকুয়াল টু কি আছে বলো? টর্ক ইকুয়াল টু 3/ωr ইন্টু এখানকার এই v1 স্কয়ার বাই রুট ওভার অফ r2/s তার হোল স্কয়ার প্লাস x2 স্কয়ার। মনে আছে এটা টর্কের ইকুয়েশন? বলো, আমরা যদি বাইরের মেকানিক্যাল টর্কটা বের করতে চাই এভাবে বেরোয় তো নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ। PM/ωr তো মেকানিক্যাল টর্ক মানে কি? দেখো তোমরা পড়ছো না বাড়িতে কেউ। PM/ωr, তাহলে PM এর ভ্যালু কত? পাওয়ারের ভ্যালু। v²/r, PM এর ভ্যালু কত? v²/r। এই যে v²r বলতে এখানে কটা রেজিস্ট্যান্স আছে? দুটো, এই একটা এই একটা। তাহলে কি হবে এটা? যদি জে ফর্মে থাকে জেড ইকুয়ালস টু কি? কতদিন বলবো আমি? a প্লাস জেবি। তাহলে মড অফ জেড ইকুয়াল টু কত হয়? রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটাই তো করেছি। v²/r মানে এখানে আর বলতে কি একটা রিয়াল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, তার জন্য এরকম ভাবে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে? এই r2/s, তার মানে এই s যদি জিরোর কাছাকাছি একটা ভ্যালু হয়, তার মানে আমরা এখনই কত দেখলাম যে 0.01। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে? এই পুরো কম্পোনেন্টটা অনেক বড় একটা কোয়ান্টিটি তৈরি হবে না? দেখো যদি এটা 0.013 হয় তাহলে এটা একটা অনেক বড় কোয়ান্টিটিতে পরিণত হবে না? নিচের ভাগের ব্যাপারটা যত ছোট হয়
আলটিমেট ফলাফলটা তত বড় হয়। ভালো করে বোঝো, ধরো R2/1 আছে, এর আনসার কত? R2। যদি R2/0.5 থাকে, এর আনসার কত? 2R2। তার মানে নিচের ভাগফলটা যত ছোট হবে আলটিমেট রেজাল্ট কি হবে তত, বলো, তত বড় হবে। হ্যাঁ, এত সুন্দর ভেঙে ভেঙে তোমাদের কেউ বলবে না, তোমরা কেন বোঝো না? এত সুন্দর পড়াই, তোমরা ভালো করে পড়ো বাড়িতে। তাহলে এই জায়গাটা R2/S, এইটা কি হচ্ছে? আমি বলতে পারি যে R2/S ভেরি ভেরি গ্রেটার দেন X2। X2 থেকে এটা অনেক বড় কোয়ান্টিটি। যখন আন্ডার নর্মাল কন্ডিশন, যখন আমরা ধরে নিচ্ছি যে এনআরটা নিয়ার অ্যাবাউট এনএস, খুব কাছাকাছি ভ্যালু, তখন আমাদের কি হয়? এই কম্পোনেন্টটা এটার থেকে অনেক বড় হয়, এটার থেকে এই কম্পোনেন্টটা অনেক বড় হয়। বলো, এই পর্যন্ত সবাই বুঝেছো? এইখানে এসটা প্রথমে থাকে না, না এখানে এসটা প্রথমে থাকে, হ্যাঁ, V²/R এটা, ঠিক আছে, এইখানে এস আছে। তাহলে এবার আমাকে বলো, তাহলে এটা যদি অনেক ছোট হয়, আমি এই কম্পোনেন্টটাকে নেগলেক্ট করছি, এই যে X2 কম্পোনেন্টটাকে নেগলেক্ট করছি, ঠিক আছে? তাহলে এটাকে যদি নেগলেক্ট করি কি পাবো? দেখো, এইটুকু মুছে দিলাম, হ্যাঁ, কিছু করার নেই, আমাকে করতে হবে এখন। যদি এই কম্পোনেন্টটা অনেক ছোট হয়, তাহলে আমরা টর্ক ইকুয়াল টু কি পাবো? 3/ωr ইন্টু V1² বাই R2/S পাবো তো? দেখো, এটাকে যদি আমি 0 ধরে নিই, এটা অনেক ছোট বলে আমি এটাকে নেগলেক্ট করে দিচ্ছি, 0 ধরে নিচ্ছি না, নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে এটা রুট ওভারের সাথে স্কোয়ারটা উঠে যাবে না? এখানে রুট স্কোয়ার ছিল আর রুট ছিল, উঠে যাবে তো? তাহলে কি হচ্ছে? S ইন্টু V1² তাহলে আমরা কি পেলাম? যে টর্ক ইকুয়াল টু 3/ωr S ইন্টু V1²/R2। তাহলে এটা কখন পাচ্ছি আমি? ভালো করে বলো। আন্ডার নর্মাল কন্ডিশন, ওয়েন আমরা ধরে নিচ্ছি যে এনআর নিয়ার অ্যাবাউট এনএস, অ্যাট দ্যাট কন্ডিশন আমরা টর্ক ইকুয়াল টু এটা পাচ্ছি। এবার তুমি যখন একটা মোটরকে চালাবে, তুমি মোটরটাকে চাইবে যে এটা কনস্ট্যান্ট লোডে চলুক, তাই না? লোডটা যাতে হয়, লোডটা হয় যাতে কি ফ্ল্যাকচুয়েশন না করে। তার মানে আমরা তোমার বাড়িতে যখন তুমি ফ্যানটাকে 5-এ দিয়ে রেখেছো বা 4-এ দিয়ে রেখেছো, তুমি কি বারবার 4-5 4-5 4-5 করো? বলো। তার মানে সারা রাত, হ্যাঁ, সারা রাত তুমি 5-এ দিয়ে রেখেছো, মানে লোড কনস্ট্যান্ট। তার মানে টর্ক কি হবে? কনস্ট্যান্ট টর্ক হবে, রাইট? তুমি একবার যে স্পিডটা ফিক্সড করলে, তার মানে আমরা কি চাই সবসময়? যে একটা কনস্ট্যান্ট স্পিডে ওটা চলুক। নর্মালি কি হয়? এটা কনস্ট্যান্ট টর্ক। আমরা যদি, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টর্ক যদি কনস্ট্যান্ট ধরে নিই, টর্কটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, সব ক্ষেত্রে হয় না, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্যান্ট হয় টর্ক। সব ক্ষেত্রে কেন হয় না? কিছু কিছু জায়গা আছে যেখানে ধরো কনভেয়ার বেল্টে যেমন টর্কটা কনস্ট্যান্ট থাকে। এইবার ধরো তুমি ইন্ডাকশন মোটরকে ক্রেন ইয়েতে লাগাচ্ছ, জেসিবি গাড়িগুলোতে, ওখানে কখনো বেশি টর্ক দরকার হচ্ছে, কখনো কম। কি বললাম বুঝলে? প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে? খুবই কম। 90% কেসে আমরা টর্কটাকে কনস্ট্যান্ট রাখি। তাহলে টর্ক যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি এটা বলতে পারি? দেখো তো, যে ওপরের এস ইন্টু V1²টাও এটাও ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি না? কারণ বাকি তো সবাই কনস্ট্যান্ট। এখানে টর্ক কনস্ট্যান্ট মানে কি? ωrটাও তো তাহলে কনস্ট্যান্ট। স্পিড কনস্ট্যান্ট হলে তো এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। ωrটা কি? দেখো, স্পিডটা ধরো তুমি ফ্যানটাকে 5-এ দিয়ে রেখে দিয়েছো, তার মানে কি? এনআরটা কনস্ট্যান্ট। তাহলে এনআর যদি কনস্ট্যান্ট হয়, আরও কনস্ট্যান্ট হবে। ωr ইকুয়াল টু কি? 2π ইন্টু এনআর। তাহলে এনআর যদি কনস্ট্যান্ট হয়, এটাও কনস্ট্যান্ট হবে। এম আই রাইট? বলো।
আর রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, কোন সার্কিটের রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্টই থাকে। তার মানে এগুলো বাকি সব কম্পোনেন্ট কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি, এস ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তাহলে আমরা যে রিলেশনটা পাচ্ছি, দেখো এস ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই ভি স্কোয়ার। এই কনস্ট্যান্টের ভ্যালু জানি না কত, কিছু একটা হবে নিশ্চয়ই। তাহলে যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো এস ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু সাপ্লাই ভোল্টেজের সঙ্গে। বোঝা গেল রিলেশনটা, স্লিপের সঙ্গে ভোল্টেজের রিলেশন। বলো। হ্যাঁ স্যার, না বুঝে গেছি। দেখো আমরা এই কনস্ট্যান্টটাকে ওঠানোর জন্যই তো ইকুয়ালটা উঠে যাবে আর এটা একটি প্রপোর্শন সাইন হবে। আমরা যদি এবার এই প্রপোর্শনটাকে উঠাতে চাই তাহলে কি হবে, ইকুয়াল দিয়ে একটা কে কনস্ট্যান্ট ধরে নিই ওয়ান বাই ভি স্কোয়ার। তাহলে এখানেও সেরকমই একটা কে কনস্ট্যান্ট আছে, সামথিং কিছু একটা কনস্ট্যান্ট আছে। তাহলে আলটিমেট এটা হচ্ছে আমাদের রিলেশন। তাহলে আমরা কি দেখলাম, ভোল্টেজ যত ইনক্রিজ করব স্লিপ কি হবে তত কমবে, আর স্লিপ যত কমবে মোটরের স্পিড তত কি হবে, বাড়বে। স্লিপ যত কমবে মোটরের স্পিড কি হবে, ভালো করে দেখো। কমবে স্যার, স্পিড কমে। দেখো সুমন, প্রথমে 0.8 ছিল, তারপরে আমি 0.6 করালাম, স্পিড বাড়ছে। বুঝলে অনিমেষ? কনফিডেন্ট থাকবে নিজের আনসারের প্রতি, আমি কনফিউজ করলে কনফিউজ হবে না। তাহলে আমরা কি দেখলাম, স্লিপ যত কমছে স্পিড তত বাড়ছে। তার জন্যই তো অনিমেষ এক্ষুনি তো দেখলাম আমরা যে এনআর যত বড় হচ্ছে স্লিপ কি হচ্ছে তত ছোট হচ্ছে, তাই না? 1480 হলে স্লিপ হচ্ছে অনেক ছোট। তারপরে এটা যদি 1470 হয় বা 1460 হয় বা 50 হয়, স্লিপটা একটু বাড়বে। তার মানে আমরা কি দেখলাম, স্যার স্লিপটা মোটরে কি কাজের জন্য লাগে? স্লিপ যদি না থাকে, দেখো এনএস মাইনাস এনআর, তাহলে যদি এদের পার্থক্যটাই তো স্লিপ, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে ফ্লাক্স কাটিং তো হবে না। যদি দুটো সমান স্পিডে ঘুরে তাহলে ফ্লাক্স কাটিং হবে, রোটার আর তোমার স্টেটারের রোটেটিং ম্যাগনেটিক যে কোনো একজনকে একটু কম স্পিডে ঘুরতে হবে। দেখো ফ্যারাডে কি বলেছে যে কখন কখন ফ্লাক্স কাটিং হয়, যখন কন্ডাক্টর স্থির আর ফ্লাক্স ঘুরছে তখন হয়, আবার যখন ফ্লাক্স স্থির কন্ডাক্টর ঘুরছে তখনও হয়, আবার দুটোই যখন রোটেটিং মানে দুটোই যখন মুভেবল তখনও হয়। কিন্তু দুজনই যদি সেম ডাইরেকশনে সেম স্পিডে ঘোরে তাহলে কি কাটিংটা হবে বলো? তুমি আর সুমন যদি রাস্তা দিয়ে সেম স্পিডে দৌড়াও, তোমাদের মধ্যে যদি স্পিডের ডিফারেন্স না থাকে তাহলে ফ্লাক্স কাটিং হবে না। কথাটা বুঝতে পারলে তো? যে কোনো একজনকে একজনের সাপেক্ষে কম বা বেশি স্পিডে দৌড়াতে হবে। তো এই যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে স্লিপ। তাহলে অ্যাকচুয়ালি স্লিপ বলতে কিছুই না, রিলেটিভ স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড। তার মানে এনএস মাইনাস এনআরটা কি, রিলেটিভ স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড। তাহলে স্যার এই স্লিপকে আমরা কন্ট্রোল করার জন্য ভোল্টেজকে বাড়াতে হবে। এক্স্যাক্টলি, তার মানে স্লিপটাকে কন্ট্রোল করার জন্য, তার মানে আমি কি করব, আমি যদি মোটরের স্পিড বেশি চাই তাহলে কি করব, ভোল্টেজটাকে কি করব, ভোল্টেজকে বাড়াবো। ভোল্টেজ বাড়ালে স্লিপ কমবে, আর স্লিপ কমলে এনআর কি হবে, বাড়বে। বোঝা গেল? তাহলে বলো এখানে কি এই ভোল্টেজটা আমরা যতই বাড়াই না কেন স্লিপটাকে আমরা কি মানে করতে পারবো, জিরো নেগেটিভে তো আনলে মোটর বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা এই মোটরের স্পিডটা 0 থেকে 1500 RPM এর মধ্যে ঘোরাফেরা করাতে পারবো। 1500 RPM এর থেকে বেশি করতে পারবো কি বলো? তার মানে স্লিপ কন্ট্রোল টেকনিকে, ভোল্টেজ কন্ট্রোল টেকনিকে আমরা স্পিড ডিজায়ার স্পিডের থেকে কোনোদিনও বেশি করতে পারি না। কারণ স্লিপকে তুমি কি করবে, স্লিপকে নেগেটিভে নিলে তবে তো এই স্পিডটা বাড়বে, 1500 থেকে বাড়বে। এবার নেগেটিভে স্লিপ হলেই সঙ্গে সঙ্গে
টর্ক নেগেটিভ হয়ে যাবে, আর টর্ক নেগেটিভ হলে কি হবে, মোটরটা বন্ধ হয়ে যাবে, মানে পেছন দিকে উল্টো দিকে ঘুরতে শুরু করবে, দিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? এবার তোমার ফ্যানের ব্লেড আছে, ব্লেডের অ্যাঙ্গেলটা আছে এইভাবে করা, তোমাকে ক্লক ওয়াইজ রোটেশন যদি না দিয়ে ফ্যান অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন দেয়, আলটিমেট কাজ হবে বলো? তুমি কনভেয়ার বেল্টে চাইছো, হ্যাঁ তুমি চাইছো কনভেয়ার বেল্টের মালটা ওপর থেকে নিচে নামুক, আর দেখা গেল উল্টো দিকে ঘোরার জন্য নিচ থেকে উপরে উঠছে, আলটিমেট কাজ হবে বলো? তাহলে হ্যাঁ, তার মানে মনে রাখতে হবে যে সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল মেথডে মানে সাপ্লাই ভোল্টেজ কন্ট্রোল মেথডে আমরা কিন্তু মোটরের স্পিডটা ডিজায়ার স্পিডের থেকে কোনোদিনও বেশি করতে পারি না। ক্লিয়ার? বলো মুস্তাফিজুর, বলো মুস্তাফিজুর, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে কত কনসেপ্ট। হ্যাঁ বলো বলো বলো। যদি এনএস আর এনআর যদি স্যার সমান হয় তাহলে ফ্লাক্স কাটিং হবে না। এবার যদি ওরা দুজনে সমানই হয়ে গেল স্যার, তাহলে কি মোটরটা ঘুরবে কি ঘুরবে না? দেখো না, এই যে তাহলে দেখো, এটাই তো, এগুলোই তো কনসেপ্ট। দেখো এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, তাহলে এরা যদি দুজন ইকুয়াল হয়ে যায় তাহলে ওপরে কি হবে, জিরো হয়ে যাবে তো। হ্যাঁ স্যার। তার মানে জিরো বাই এস, স্লিপ কত, জিরো, স্লিপ জিরো। স্লিপ কখন জিরো হয়? তাহলে দেখো তুমি তাহলে একটা কাজ করো, এই স্লিপের জায়গায় একবার জিরো বসাও, এনএস মাইনাস এনআর, তাহলে কত হচ্ছে? এটা দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো কি হচ্ছে দেখো, এনএস মাইনাস এনআর জিরো, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই যদি কন্ডিশন হয়, মোটর কি হবে, ঘুরবে না তো, ফ্লাক্স কাটিং হবে না, আস্তে আস্তে মোটরটা বন্ধ হয়ে যাবে। রিলেটিভ স্পিড ইজ মাস্ট টু রোটেট আ ইন্ডাকশন মোটর, টু রোটেট আ ইন্ডাকশন মোটর রিলেটিভ স্পিডটা হচ্ছে মাস্ট, এদের মধ্যে কিছু না কিছু রিলেটিভ স্পিড থাকতে হবে। কি বললাম বুঝলে? স্লিপ জিরো হয়ে গেলে তুমি দেখো না, স্লিপ যদি জিরো হয়ে যায় তাহলে যে কোনো সূত্র থেকেই তুমি তো পাবে যে এনএস মাইনাস এনআর হচ্ছে, যে কোনো সূত্র থেকেই পাবে। তাহলে ইএমএফ, ইনডিউস ইএমএফ হওয়া বন্ধ হয়ে যাবে তো, ইনডিউস ইএমএফ আর হবে না, আর ইনডিউস ইএমএফ না হলে কি হবে না, মোটরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ফ্লাক্স কাটিং না হলে কি হবে, ফ্লাক্স কাটিং যদি না হয়, কোনো একটা মোটরে ফ্লাক্স কাটিং না হলে ইএমএফ হবে জেনারেট, আর ইএমএফ জেনারেট না হলে মোটর তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এদের মধ্যে স্পিডে তফাৎ কতটা থাকে স্যার? ম্যাক্সিমাম 20 to 50 আরপিএম। ঠিক আছে, খুব কম তফাৎ রাখি, বেশি তফাৎ রাখলে আগে আলটিমেট কি হবে দেখো, ধরো একটা তুমি মোটর রেটিং লাগিয়েছো 1500 আরপিএম এর, তার মানে এটা ওর এনএস। এবার তোমার মোটরটা ঘুরছে 1000 আরপিএম এ, তার মানে তোমার কি এফিসিয়েন্সি, তার মানে ইনপুট এটা, আউটপুট এটা। ইনপুট তো স্টেটারে দিচ্ছ, তার মানে স্টেটারের স্পিড এটা, আউটপুট তুমি কোথার থেকে নিচ্ছ, রোটার থেকে, রোটারের আউটপুট এটা। তাহলে কি এফিসিয়েন্সি কত, অনেক কমে গেছে না মোটরটার? তার মানে স্লিপ, দেখো স্লিপটাকে খুব বেশিও করা যাবে না, আবার খুব কমও করা যাবে না। ঠিক আছে? তার মানে যত পারো তুমি নিয়ার অ্যাবাউট, তার মানে যত পারো তুমি যদি 1500 এটা যদি হয়, তুমি এটাকে যদি 1498 করতে পারো আরও ভালো, আরও ভালো, বাট কোনোদিনও 1500 করা যাবে না। কথাটা কি বোঝা গেল? আমি যত কাছে নিয়ে যাব স্লিপ আমার তত কমবে, স্লিপ যত কমবে রোটরের স্পিড তত বাড়বে, কিন্তু এটা এতটাই কোনোদিনও কাছে নিয়ে যাব না যাতে সমান হয়ে যায়। সমান হয়ে গেলে কিন্তু আবার ফ্লাক্স কাটিং বন্ধ করে দেবে, তখন ইএমএফ জেনারেশন হবে না। তার মানে অল্প ডিফারেন্স থাকলেও ইএমএফ জেনারেট হবে। কি বললাম বুঝলে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে ভালো করে বোঝো আরেকটা জিনিস, আরেকটা কনসেপ্ট স্যার। তাহলে তো স্লিপের অনেক বড় অবদান ইন্ডাকশন মোটরে। স্লিপই তো সব, স্লিপই তো সব। উইথাউট স্লিপ ইন্ডাকশন মোটর রোটেটই করবে না।
এই যে আমরা যে বলি না যে সেলফ স্টার্টিং সিঙ্ক্রোনাস একমাত্র ইন্ডাকশন মোটরই আছে যাকে বাইরে থেকে কোনো সাপ্লাই আর দিতে হয় না। একটাই সাপ্লাই দেই আমি 3 ফেজে, একটা সাপ্লাই দিয়েই চলে যায়। কিন্তু ডিসি মোটরে কটা সাপ্লাই লাগতো বলো? ডিসি মোটরে কটা সাপ্লাই লাগতো? দুটো, একটা স্টেটারে একটা রোটারে। সিঙ্ক্রোনাস মোটরেও দুটো সাপ্লাই লাগবে, একটা স্টেটারে একটা রোটারে, ঠিক আছে? শুধু একমাত্র ইন্ডাকশন মোটরে কিছুই লাগে না, একটা সাপ্লাই দিলে হয়ে যায়, পুরো কাজও একাই করে নেয়। তাহলে আলটিমেট কাজটা কে করছে? স্লিপ করছে। আর মানে মোটরের এফিসিয়েন্সিও তো তোমাকে দেখতে হবে। তুমি এমন কিছু করে দিলে যে এটা 1450-এর জায়গায় এটা নেমে হয়ে গেল 1000, তাহলে আলটিমেট তুমি আউটপুটে দিচ্ছ, ইনপুটে যে পরিমাণ তুমি সাপ্লাই দিচ্ছ সে পরিমাণ তো আউটপুট পাচ্ছ না। তার মানে কি এফিসিয়েন্সি অফ দ্য মোটর ইজ ডিক্রিজ, রাইট? তার মানে স্লিপকে না আমি পারবো একদম কমাতে, না চাইবো আমি একদম বেড়ে যাব। আমাকে একটা ডিজায়ার্ড রেঞ্জের মধ্যে স্লিপকে রাখতে হবে। বলো তাহলে, আমাকে বলো যে ভোল্টেজ কন্ট্রোল টেকনিক সবার কাছে ক্লিয়ার। এই রিলেশনটা কোথা থেকে এসছে? এই রিলেশনটা আসলেই তো হয়ে গেল, আর কি? এটা আসলেই তো সবাই বলতে পারবে। তাহলে এটা কোথা থেকে এসছে বোঝা গেল? বলো, সম্পূর্ণটা কি নোট করা হয়েছে নাকি? নাহলে পারবে না করতে, আর সব ভুলে খিচুড়ি হয়ে যাবে পুরো। ওকে, চলো নেক্সট তাহলে আমাদের কি আছে? নেক্সট টেকনিকটা কি আছে বলো? রোটর রেজিস্ট্যান্স কন্ট্রোল। rotor resistance আমির বোঝা গেল? আমির, আমি যখন তোমাদেরকে পড়াতে আসি আমি নিজে অনেক প্রিপারেশন করে আসি, বুঝতে পারলে? প্রচুর পড়তে হয় আমাকে। তোমার মনে হয় যে এই প্রত্যেকটা কনসেপ্ট, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট একবার বা দুবার পড়লে মনে থাকবে? অনেক পড়তে হয় আমাকে। তো সবাই ভালো করে পড়ো। আমাকে এখনও পড়তে হচ্ছে, মানে তোমাদেরকে কত পড়তে হবে জাস্ট ভাবো। আমার ইঞ্জিনিয়ারিংয়ের অলরেডি 2013 থেকে পড়ছি ইঞ্জিনিয়ারিং, তার মানে আজকে কত, প্রায় 8-9 বছর হয়ে গেল ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো সেই হিসাবে বোঝো আমাকে এতদিন ধরে পড়তে হচ্ছে, তোমাদেরকে কত পড়তে হবে। তো দ্যাটস ওয়াই বাড়িতে ভালো করে পড়ো, সবাই কিছু শেখার জন্য পড়ো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংটা পড়ছো, মজা নাও। এটা আলটিমেট দেখো, সবাই বুঝে গেছো যে এখানে পাস করা আর নর্মাল বিএসসি পাস করার থেকেও এখানে পাস করা সোজা, তাই তো? একটা নর্মাল বিএসসি কলেজে যাও না, বিএ কলেজে, আরে জিওগ্রাফি পাস বা এগুলোতে পাস করতে ছেলেগুলো কেঁদে ফেলছে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে পাস করা সোজা, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে শেখাটা অনেক কঠিন, ঠিক আছে? তো আলটিমেট শিখতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের প্রবলেম গুলো করাবেন না স্যার ইন্ডাকশন মোটরে? করাবো গো। কলেজে স্যার, মানে কলেজে করেছে কিছু বুঝতে পারি না স্যার, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একবার বলে পড়ে আর চলে যাচ্ছে স্যার, ওই জন্য বলছি। একদম ঠিক আছে, করাবো। This method only applied slip ring induction method because we cannot use external resistance. মিন্ময়, আগেরটা বুঝতে পারোনি অত ভালো, তাই তো? একটু দেরি করে জয়েন করেছো তুমি, তাই না? SIM তাহলে কি বললাম? রোটর রেজিস্ট্যান্স কন্ট্রোলে কি হচ্ছে? দিস মেথড অনলি অ্যাপ্লাইড স্লিপ রিং ইন্ডাকশন মেথড বিকজ উই ক্যান নট ইউজ এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন SIM না লিখে এটাকে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর লিখো, এটা SCIM লিখো। হ্যাঁ, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর।
তার মানে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা কেন অ্যাপ্লিকেবল হবে না বলো তো? এটা কেটে দাও। কারণ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে বাইরে কোনো কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানো থাকে? বলো বলো, স্কুইরেল কেজ মানে কি? ওন রোটর মানে কি? ওন রোটর মানে কি রোটারের সাথে বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে না শ্যাফটের মধ্যে? সব ভুলে গেছো তোমরা, শেষ। হ্যাঁ স্যার, হ্যাঁ থাকে কানেকশন করে। হ্যাঁ, না স্যার ভুলিনি। তাহলে কি করে হবে? এই দেখো, তাহলে হারমোনিয়াম থাকবে না? হ্যাঁ কি বললে বলো, আমির বলো। বলছি কি হারমোনিয়াম থাকবে আর ইঞ্জিন থাকবে। স্কুইরেল না, ওটা ওই রোটরটাতে। স্কুইরেল কেজে ওইটা থাকে না, এই যে কেজের মতো, এটা খাঁচার মতো। একটু দেখা থাকে। হ্যাঁ একটু বেঁকা থাকে। আর ওখানে কি থাকে? স্লিপ রিং থাকে, স্লিপ রিং। এই যে এই শ্যাফটের মধ্যে এখানে, আর এখানে যে ইয়ার গ্যাপ থাকে না। হ্যাঁ এয়ার গ্যাপ থাকে না। তাহলে কত কিছু শিখিয়েছি বলো তো, সব ভুলে যাচ্ছ তোমরা। এইখান থেকে 3টে টার্মিনাল এসে আমাদের এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড থাকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ কারেক্ট। এরকম করে, হ্যাঁ দেখালাম তো সব। তাহলে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা দিয়েই তো আমরা স্পিডটাকে কন্ট্রোল করব। তার মানে এই স্পিডটা কী করে কন্ট্রোল করব? এই রেজিস্ট্যান্সটাকে যদি বাড়াই কমাই, তার মানে এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি লোডের মতো করে কাজ করাই, তার মানে লোড ডিসাইড করে ও কতটা কারেন্ট নেবে। তার মানে ইনিশিয়াল কারেন্টটা কি এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো না? স্যার এটা তাহলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থেকে তো। হ্যাঁ এক্স্যাক্টলি, ভ্যারিয়েবল Variable রেজিস্ট্যান্স, একদম একদম। বলো তাহলে বোঝা যাচ্ছে কি সবার? কনসেপ্ট তৈরি করো ভাই, আমি বারবার বলছি শেখার জন্য পড়ো, একদম শেখার জন্য পড়ো, জীবনে অনেক কিছু করতে পারবে, ঠিক আছে? দেখো এই লকডাউনে আমি তোমাদের একটা কথা বলি, একটা ছোট্ট কথা, আমি গর্ব করে বলছি এরকম কথা নয়, একটা ছোট্ট কথা। লকডাউনে আমি জবটাও ছেড়ে দিলাম, ঠিক আছে? কোনো প্রবলেম হচ্ছে আমার ওখানে, জব ছেড়ে দিলাম। তো আমার ভেতরে নলেজ আছে বলে কিন্তু আমি তোমাদের পড়িয়ে খেতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার। এইটুকুই, আর কিছুই না। সো এটাই হচ্ছে ব্যাপার, যে নলেজ তৈরি করো, এমনি হবে, কোনো ব্যাপার নয়। এসব ডিগ্রি টিগ্রি কেউ দেখে না গো, মনে হয় ডিগ্রি একটা সময়ের পরে বেকার। কি করবে, কত ডিগ্রি নিয়ে কি করবে বলো? আমার অনেক ডিগ্রি আছে, আলটিমেট কোনো লাভ নেই যদি নলেজ না থাকে। চলো এবার দেখো, ভালো করে বুঝবে এবার। তাহলে এখানে কি লিখেছে স্টেটমেন্টটা? দিস মেথড অনলি অ্যাপ্লাইড স্লিপ রিং ইন্ডাকশন মেথড বিকজ we cannot use external resistance in squirrel cage induction motor. squirrel cage induction motor আমরা কোনো external resistance নিতে পারি না। এবার সার্কিটটা কেমন হবে দেখো। সেমভাবে এখানেও লিখবে যে আমরা ওই সামনের এলিমেন্টগুলোকে নেগলেক্ট করে দিয়েছি, স্টেটার ইম্পিডেন্স আর শান্ট ব্রাঞ্চ এটাকে নেগলেক্টেড করে দিয়েছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখান থেকে আবার ওই প্রুফটাই যদি ধরে নিই, তাহলে দেখো আবার টর্ক ইকুয়াল টু আমরা কি পাবো? 3/ωr ইন্টু SV² R2। এটাই একটু আগে প্রমাণ করলাম। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি? V/R মানে কি? কারেন্ট না? এখানকার কারেন্টটা কি হবে গো বলো? I2 কি হবে? V/R তো। এটাকে যদি আমি নেগলেক্টেড ধরে নিই, এটা খুব কম বলে এটা এই কম্পোনেন্টটা, এটা অ্যাকচুয়ালি গোল হবে, মানে কয়েল হবে এটা। এই কম্পোনেন্টটাকে আমি খুব কম বলে এটা নেগলেক্ট করছি। তাহলে I2 ইকুয়াল টু কি? V/R। ভি মানে এই ভি, এটাকে V1 দাও, আর মানে কি? এটা মানে R2/S। ঠিক লিখেছি তো নাকি?
তাহলে এস ইন্টু ভি ওয়ান হ্যাঁ বাই স্যার, আর টু, হ্যাঁ একদম। এটাকে তো নেগলেক্টেড ধরে নিচ্ছি আমি, এখনই তো তোমাদের দেখালাম। এটা খুব ছোট একটা কম্পোনেন্ট। যখন আমরা আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন, যখন নর্মালি মোটরটা চলছে, তার মানে আমরা কি চাই, মোটরটা হাই এফিসিয়েন্সি হোক। হাই এফিসিয়েন্সি হওয়ার জন্য আমরা কি চাই, যাতে একদম নিয়ার অ্যাবাউট 1500 আরপিএমের কাছাকাছি যায়, তার মানে 1480 ধরলাম। তাহলে যদি নিয়ার অ্যাবাউট 1500 কাছাকাছি যায়, তার মানে অ্যাট দিস টাইম আমরা কি বলতে পারি, দুটো স্পিডের মধ্যে তফাৎ খুবই কম, তার মানে নিয়ার অ্যাবাউট সেম। তাই এনএস নিয়ার অ্যাবাউট এনআর, ইকুয়াল হবে না কোনো দিনও, নিয়ার অ্যাবাউট এনআর। তাহলে এটার মধ্যে যদি পার্থক্য খুব কম হয়, তাহলে স্লিপ কি হবে, নিয়ার অ্যাবাউট জিরো, স্লিপ জিরোর কাছাকাছি। তাহলে স্লিপ যদি জিরোর কাছাকাছি হয়, আমরা কি বলবো, এই কম্পোনেন্টটা আর টু বাই এস কম্পোনেন্টটা কার থেকে, এক্স টুর থেকে অনেক বড়, নাকি আমির? এখনই তো দেখালাম এটা। হ্যাঁ স্যার। তাহলে এটা যদি অনেক বড় হয়, অ্যাট দ্যাট টাইম আমরা কি বলতে পারি, টর্ক ইকুয়াল টু দিস। তাহলে টর্ক ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা কি দেখলাম, আলটিমেট এখানকার কারেন্টটা কি হবে, এটা। তাহলে এটাকে আমরা টর্ক ইকুয়াল টু, দেখো 3/ω/r ইন্টু, এটা লিখতে পারি I2 ইন্টু V1, বলো। এই যে এস ভি ওয়ান বাই আর টু, এস ভি ওয়ান বাই আর টু। তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি একটু ছোট্ট করে মুছে দিয়ে ভি ওয়ান ইন্টু ভি ওয়ান লিখি, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো এই কম্পোনেন্টটা কি হচ্ছে, I2 না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এটাই বলতে চেয়েছি। এবার দেখো, এইবার আমরা কি দেখলাম, এক্ষুনি আমরা দেখলাম যে এস বাই আর টু ড্যাশ ইকুয়াল টু এস বাই আর টু ড্যাশ, এটা তো পুরোই কনস্ট্যান্ট টার্ম, তো এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। এখানে যে কোনো একটা কম্পোনেন্টকে দেখো, একটা কোনো কিছু ধরো এরকম আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো আছে, তাহলে তুমি এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো লিখতে পারো না? হ্যাঁ, তো ওই রকমভাবেই আমরা কি করছি, কনস্ট্যান্ট টার্মটাকে ডিফাইন করছি। তাহলে আমরা নর্মালি এটাকে কি লিখছি, এটা ইকুয়াল টু আলটিমেট টর্ক, তো কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কনস্ট্যান্ট টর্ক অ্যাট কনস্ট্যান্ট টর্ক। তাহলে কনস্ট্যান্ট টর্ক হলে সেই কন্ডিশনে আমি এস বাই আর টু ড্যাশ ইকুয়াল টু কনস্ট্যান্ট নিলাম, ঠিক আছে, এস বাই আর টু ড্যাশ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই স্লিপটা কোথাকার স্লিপ, যখন আমি ধরো এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করিনি তখনকার। তার মানে এটাকে ধরছি আমি S1, R2 ড্যাশ বলতে এটা R2 ড্যাশ লিখতেও পারো, নাও লিখতে পারো, আমি R2 ড্যাশ লিখিনি যেহেতু লেখার দরকার নেই, R2 লেখো। তাহলে S1 বাই R2, স্যার S1টা কেন লিখলেন, আমি ধরে নিচ্ছি যখন আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করিনি তখন S1 স্লিপ ছিল। এবার আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, তার মানে R2-র সাথে কাকে বাড়ালাম আরও, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, মানে RE। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কোথায় কানেক্ট করি, স্লিপ রিংয়ের মধ্যে, বুঝতে পারছো তো? এই যে এখানে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, তাহলে কানেক্ট করেছি, তখন স্লিপ আমার কি হবে, S2 হবে। চেঞ্জ হবে তো না, এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগালেই স্পিড চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হলে S2 চেঞ্জ হবে। আলটিমেট এদের রেশিওটা কি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তার মানে এটা আমি কোথা থেকে পেলাম, ভালো করে বোঝো, এটা আমি কোথা থেকে পেলাম। বলে না যে দেখবে যে কি বলবো, কোনো একটা মোটর এত স্পিডে, ইনিশিয়ালি এত স্পিডে ঘুরছিল, তার ভোল্টেজ এত ছিল, এখন যদি আমরা ভোল্টেজটা ইনক্রিজ করি তাহলে তার মোটরের স্পিড কত হবে, তখন আমরা এই ধরনের রিলেশনগুলো করি না। তারপরে ট্রান্সফরমারে করেছিলাম না যে E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2, এরকম করেছিলাম।
তো ওইটা ওরকম টাইপেরই, মানে আগে স্লিপ এত ছিল R2 এর জন্য, এখন R2 যদি বাড়ে স্লিপ কত হবে এত, তাহলে এই দুটোকে ইকুয়াল করলাম। এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, S2 ইকুয়াল টু S1 ইন্টু R2 প্লাস RE বাই R2, বোঝা গেল? তাহলে এবার দেখো এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই যে RE, এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, 1 প্লাস RE বাই R2। তাহলে এই REটাকে যদি তুমি যত ভ্যারি করবে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে যত বাড়াবে, তাহলে এই R2টাকে এখন রেজিস্ট্যান্সটাকে 1 ধরে নাও, যখনই কোনো একটা ক্যালকুলেশন করবে এইভাবে রেজিস্ট্যান্সটাকে সবসময় 1 ধরে নেবে। তাহলে দেখো এটা যদি আমি 1 ধরে নিই তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। হ্যাঁ, এটাকে আমি 1 ধরে নিচ্ছি, তাহলে 1 প্লাস কত হলো RE, এটা তো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে, 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 10 ওহম, 100 ওহম, হোয়াট এভার, এটা তো একটা কিছু তো একটা ভ্যালু আসবে রে বাবা, তাই তো? মোটরের রেজিস্ট্যান্স ওই কন্ডাক্টরগুলোর জন্য কিছু তো একটা রেজিস্ট্যান্স হবে, আমি ধরলাম 1 ওহম হবে, হতেই পারে 1 ওহম। যদি 1 ওহম হয়, এবার RE-কে তুমি যত বাড়াবে, ধরো RE এখন RE আছে, RE-র ভ্যালু এখন আছে 1, তাহলে RE যখন 1 আছে তখন S2 কত, 2 ইন্টু S1। যখন RE 2 হচ্ছে তাহলে S2 কত, 3 ইন্টু S1। যখন RE এর ভ্যালু 3 হচ্ছে তখন S2 কত, 4 ইন্টু S1। তাহলে আমরা কি দেখলাম বলো, এই RE-টাকে মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে আমরা যত বাড়াচ্ছি স্লিপ কি হচ্ছে তত বাড়ছে। আর স্লিপ বাড়া মানে কি, স্লিপ যত বাড়বে এনআর কি হবে, এনআর স্লিপ যত বাড়বে এনআর কি হবে, কমবে, তাই না? এই তো স্লিপ বাড়ছে গো, 2S1, 3S1। তাহলে এইভাবে আমরা স্পিডটাকে কন্ট্রোল করি। তার মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কি করে স্লিপ কন্ট্রোল করে বোঝা যাচ্ছে। তাহলে আরেকবার একটু বলি দেখো, হ্যাঁ একদম আরেকবার বলি একটু দেখো ছোট্ট করে। তাহলে আমরা কি করলাম, এই পর্যন্ত আসলাম। তাহলে মনে রাখবে যে একটা ইকুয়েশনকে যদি আমি কনস্ট্যান্ট লিখতে পারি, যে কোনো দুটো টার্ম একটা টার্মকে তুলে আমি কনস্ট্যান্ট বলতে পারি, তাহলে আমি স্লিপ বাই R2 এটাকে তুলে বললাম কনস্ট্যান্ট। এবার আমি এই জিনিসটাকে, এই লাইনটা সেম, কিন্তু এখানে S1 কেন লিখেছি আমি ধরে নিচ্ছি যে যখন আমি কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাইনি তখন এর স্লিপ এত। এবার এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগালে তার স্লিপ এত হবে, আলটিমেট ক্যালকুলেট করে জিনিসটা সমান। কারণ কি, আলটিমেট কী হবে, তুমি যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাবে তখন স্লিপ নিজেকে মডিফাই করবে, আলটিমেট এদের দুজনের রেজাল্টেন্ট মানে নিউমেরিক্যাল ভ্যালু সেম আসবে। তার জন্য আমরা ইকুয়াল লিখেছি এটাকে, বোঝা গেল? দেখো ধরো এখানে 2/4 আছে, তাহলে রেজাল্ট কত হবে, 0.5। তুমি যদি এই নিচের সংখ্যাটাকে বাড়িয়ে দাও, 4টাকে 8 করে দাও, তাহলে ওপরটা কি হচ্ছে, ওপরটা এমন একটা কোয়ান্টিটি ও আপনা আপনি বেড়ে যায়, তাহলে ও 4/8 হলো। আলটিমেট রেজাল্ট কত হবে, 2.5। আর 0.5 হবে তো, 0.5 হবে কি না বলো, আগে বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার হবে, হবে তো? হ্যাঁ স্যার হবে। তো সেটাই বলতে চাইছি আমি, যদি আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই তাহলে নিচের কোয়ান্টিটি তো স্যার বেড়ে গেল রেজিস্ট্যান্স। স্লিপ কি করবে, নিজেকে এমনভাবে মডিফাই করবে যাতে আগের ভ্যালুর সঙ্গে এর আলটিমেট রেজাল্টেন্টটা সমান আসে। বোঝা গেল কি? বলো মুস্তাফিজুর, বলো বুঝতে পারলে কি বললাম? স্লিপ নিজেকে S1 থেকে S2-তে নিয়ে গেল, তার মানে কি এটা মডিফাই হলে স্লিপ নিজেকে মডিফাই করে নিল। হ্যাঁ, তাহলে স্লিপ যদি নিজেকে মডিফাই করে আলটিমেট রেজাল্টেন্ট সেম, ওই জন্য আমি স্যার ইকুয়াল লিখেছি। এটাই হচ্ছে কারণ, ম্যাথামেটিক্সটা ক্লিয়ার থাকতে হবে সবার। তাহলে এখান থেকে যে আমি রিলেশনটা পাচ্ছি এটা, তাহলে রিলেশনটাকে যখন আমি ডিডাকশন করছি তাহলে তারপরে আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। এইটুক তো না বোঝার কিছু নেই, এখানে না বোঝার কিছু আছে। আমি জাস্ট এটাকে R2 এটাকে আলাদা করে দিয়েছি, এটা 1,
আর RE বাই R2 করেছি। এবার R2টাকে একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স 1 ধরে নিয়েছি। তুমি 100ও ধরতে পারো, তুমি 10ও ধরতে পারো, যা ইচ্ছে ধরতে পারো, তুমি 1 2 3 4 হোয়াট এভার একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু ধরো, দেখবে বিভিন্ন রকমের ভ্যালু তুমি পাচ্ছ। কিন্তু আলটিমেট তুমি কি পাবে? তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি যত এক্সটার্নাল রেজিস্ট্যান্স বাড়াচ্ছ এই স্লিপ কি হচ্ছে তত বেড়ে যাচ্ছে। স্লিপ যত বেড়ে যাবে, এই দেখো না এখানে তুমি আগে R2 4 ছিল, তুমি এখানে আরও 4 লাগিয়েছো, এটা বেড়ে গেল না? ওপরে S2 বেড়ে গেল তো। S2কে না বাড়ালে কি 0.5 আসতো আনসার? বলো। না স্যার, আসতো না। হ্যাঁ, তো ওটাই আমি এখানেও করেছি বাবা। দেখো দেখো, যখনই তুমি RE কে 1 থেকে 2 করছো, দেখো S2 অটোমেটিক্যালি 4S1 হয়ে যাচ্ছে, হচ্ছে না? না সরি, এই যে 3S1 হয়ে যাচ্ছে, এটাকে 3 করলে এটা 4S1, তার মানে কি অটোমেটিক্যালি বাড়ছে, যে কোনো একটা রেশিওতে বাড়ছে। সো দিস ইজ আ ফান্ডা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই লিখেছো? বলো। দাঁড়াও, ভিডিওটা রেকর্ড হচ্ছে তো, দেখি একবার, না সব গুলিয়ে খিচুড়ি হয়ে যাবে নাকি অনিমেষ? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, অনেক ভিডিওটা একবার দেখতে হবে স্যার। একদম দেখতে তো হবেই, দেখতে তো হবেই বাবা, দেখতে তো হবেই সবাই। তাহলে স্যার বলছিলাম যে সব, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার বলছিলাম একটা যদি স্যার লিস্ট করে দিতেন যে টর্ক উইকের এটা ইকুয়েশন, এটা মানে সবগুলোতে স্যার তুমি একটা আমাকে নোটস বানিয়ে দাও, তোমরা তো এতদিন ধরে পড়ালাম, তোমরা একটা নোটস বানিয়ে আমাকে দাও। যে কোনো একজন একটা নোটস বানাও যেখানে শুধু সূত্র থাকবে, তবে তো তোমরা শিখবে। আমি যদি সব দিয়ে দিই তাহলে শেষ। হ্যাঁ, আর নেক্সট দিন মোটামুটি টর্ক ইকুয়েশন, তারপরে ইনিশিয়াল যে ইকুয়েশনগুলো ছিল NS মাইনাস NR বাই NS, তারপরে স্পিড, ঠিক আছে, তারপরে সেকেন্ডারি পার্টের জন্য কারেন্ট কি হচ্ছে, এই ছোটোখাটো সূত্রগুলো সবাই ভালো করে দেখে আসবে। পাওয়ার কি, এয়ার গ্যাপ পাওয়ার, এই পাওয়ার সেই পাওয়ার, তারপরে লসেসের ওখানে কি কি লসেস হচ্ছে। তাহলে নেক্সট দিন আমরা বেসিক মানে ইন্ডাকশন মোটরের বেসিক থেকে, তারপরে টর্ক ইকুয়েশন থেকে, আর কি লসেস থেকে, এই তিনটে জায়গা থেকে অঙ্ক করাবো, ঠিক আছে মুস্তাফিজুর? সো আমি কিন্তু সবার কাছে চাই যাতে তোমরা ইচ অ্যান্ড এভরি দরকার নেই, যেটা বললাম আমি বেসিক মানে কি কি ফর্মুলা বেসিকে ছিল, NS মাইনাস NR বাই NS ইকুয়াল টু S, এটা একটা ছিল। আর কি ছিল? হ্যাঁ, 120 F/P, এটা একটা ছিল, NS ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে। তারপরে ফ্রিকোয়েন্সির সাথে এর একটা সম্পর্ক ছিল যে FS ইকুয়ালস টু S ইন্টু FR। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্লিপের পার্সেন্টেজ ইন্টু 100 করলে এখানে পার্সেন্টেজ স্লিপ পেয়ে যাব। তাহলে এটা বেসিকের ফর্মুলা হলো। টর্কের ফর্মুলা 5খানা ফর্মুলা করিয়েছি টর্কের। একটা হচ্ছে মেকানিক্যাল টর্ক TM, একটা হচ্ছে এয়ার গ্যাপ মানে ডেভেলপ টর্ক, একটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম টর্ক, একটা হচ্ছে স্টার্টিং টর্ক, আর একটা হচ্ছে ফুল লোড টর্ক। প্রত্যেকটার ইকুয়েশনগুলো দেখে আসবে, হলো। তারপরে লসেস তো সব থেকে সোজা। লসেস যা বলা থাকবে মাইনাস করলেই বেরিয়ে যাবে। আই স্কোয়ার, আর লস, কোর লস। আমাদের এখানে যেমন ট্রান্সফরমারের লসেসের অঙ্কগুলো একটু কঠিন, এখানে সোজা, তোমাকে বলাই থাকবে যে এই লসেসটা এত দেওয়া আছে, তুমি শুধু মাইনাস করবে, আমি দেখাবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত সবার কাছে কিন্তু। আর হ্যাঁ, EMF ইকুয়েশন অফ এ ইন্ডাকশন মোটর প্রথম ক্লাসে করিয়েছি, প্রথম বা সেকেন্ড ক্লাসে। EMF ইকুয়েশন অফ এ ইন্ডাকশন মোটর দেখবে, E ইকুয়াল টু 4.44 ট্রান্সফরমারের মতো একটা ইকুয়েশন ছিল, ঠিক আছে? ইকুয়েশনটা আমি ডিরাইভ করিনি, শুধু ফর্মুলাটা লিখেছি, ডেরিভেশনের কোনো দরকার নেই। তাহলে এই কিছু ফর্মুলা, 10-12টা ফর্মুলা সবাই ভালো করে রিমাইন্ড করে আসবে, নেক্সট দিন ম্যাথ করাবো, ঠিক আছে তো? চলো নেক্সট টপিকে যাচ্ছি। তাহলে রোটার রেজিস্ট্যান্স কন্ট্রোল হলো, রোটার ইনজাকশন যেটা আমাদের EMF ইনজাকশন দরকার নেই। এইবার নেক্সট আমাদের যেটা সিঙ্ক্রোনাস স্পিড কন্ট্রোল।
সিঙ্ক্রোনাস স্পিড কন্ট্রোল। ফার্স্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, আর সেকেন্ড হচ্ছে আমাদের কি পোল চেঞ্জিং মেথড। তাহলে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা আগে দেখে নিই। তাহলে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কি দেখো, তাহলে আমরা কি জানি ns ইকুয়ালস টু 120 f/p। তাহলে ফ্রিকোয়েন্সি যদি কন্ট্রোল করতে পারি এনআরটা কন্ট্রোল হবে না? তাহলে দেখো এটা যদি কন্ট্রোল হয় এনএস কন্ট্রোল হবে, এনএস কন্ট্রোল হলে এনআর কন্ট্রোল হবে, রাইট? তার মানে ফ্রিকোয়েন্সিকে কি করব আমি, যত কমাবো বাড়াবো তত কিন্তু এটা চেঞ্জ হবে। এবার ফ্রিকোয়েন্সিকে তুমি এত বেশি কমালে প্রবলেম কি দেখো, তোমরা কি দেখেছো আমি পড়িয়েছিলাম তোমার ইয়েতে ট্রান্সফরমারের লসেসের ওখানে একটা ফর্মুলা ছিল যে হিস্টেরেসিস লসেস প্রি হিস্টেরেসিস লসেস ইকুয়াল টু KH into BM to the power X into F into V। মনে আছে? এই BM এর জায়গায় আমরা লিখেছিলাম, KH into V/F to the power X। Xটা কি কেউ বলতে পারবে? এই এক্সটা হচ্ছে স্টেঞ্জম্যান কনস্ট্যান্ট। এক্সটা কি স্টেঞ্জম্যান কনস্ট্যান্ট। তার মানে মনে রাখবে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, কি বললাম, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি BM ইকুয়াল টু আমরা লিখতে পারি V/F। তাহলে এই BM ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটিকে আবার কি লেখা হয়, ফ্লাক্স পার এরিয়া ইকুয়াল টু V/F। তাহলে V বাড়লে ফ্লাক্স কি হবে, বাড়বে। আর F যদি একদম কমিয়ে দাও তুমি, ফ্রিকোয়েন্সি যদি কমাতে থাকো NS কে কমানোর চক্করে, ফ্লাক্স কি হবে, বাড়বে। ফ্লাক্স বাড়লে আবার কি হবে, স্পিড। ফ্লাক্স বাড়লে কি হবে, ফ্লাক্স কাটিং বাড়বে, EMF জেনারেশন বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে, ইনডিউস EMF বেড়ে যাবে। তাহলে প্রবলেম আছে। তাহলে আমরা কি দেখলাম যে ফ্রিকোয়েন্সি মানে ফ্লাক্স কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল থ্রু দ্য F। তাহলে দেখো এইটা আমি ফর্মুলাটা আমি এমনি লিখলাম, আমি জাস্ট মনে করালাম, হ্যাঁ নর্মাল ফর্মুলা কিন্তু এটা BM ইকুয়াল টু ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্লেক্স ডেন্সিটি ইকুয়াল টু ভোল্টেজ বাই ফ্রিকোয়েন্সি। আর ফ্লাক্স ডেন্সিটিকে আমরা কি দিয়ে লিখি, ফ্লাক্স ডেন্সিটি। কোনো একটা জায়গায় কতটা ফ্লাক্সের ডেন্সিটি থাকবে সেটা কি হবে, ফ্লাক্স পার এরিয়া, তাই না? এটা জানো তো সবাই। কারেন্ট ডেন্সিটি, তাহলে কি লিখবে, কারেন্ট পার এরিয়া, মানে একটা এরিয়ার মধ্যে কতটা কারেন্ট আছে সেটাই তো কারেন্ট ডেন্সিটি। তাহলে ফ্লাক্স ডেন্সিটি কী হবে, ফ্লাক্স পার এরিয়া। বোঝা গেল? বলো, একটা এরিয়ায় কতটা ফ্লাক্স হবে সেটাই তো তার ডেন্সিটি, ঘনত্ব, নাকি সুমন? হ্যাঁ স্যার। সুমন কোথায় চলে গেছে নাকি? আছো? নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এটা তাহলে তোমাকে ফ্রিকোয়েন্সি যখন কন্ট্রোল করবে তখন কিন্তু তোমাকে খুব ভালো মতো নজর রাখতে হবে যাতে ফ্লাক্সটা খুব বেশি কমে না যায়, ঠিক আছে? যদি ফ্লাক্স খুব কমে যায় কি হবে বলতে পারবে আমাকে? বা বেড়ে যায়, ধরো ফ্রিকোয়েন্সি তুমি কমিয়ে দিলে, তুমি চাইছো মোটরের স্পিডটা কমাবে, NS এ আছে NSটাকে কমাবে, তার মানে ফ্রিকোয়েন্সি কমাচ্ছ, আর ফ্রিকোয়েন্সি যখন কমাবে ফ্লাক্স বাড়বে,
তাহলে ফ্লাক্স যদি বাড়ে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হবে জানো কি? দেখো যদি ফ্লাক্স বেড়ে যায় না, ফ্লাক্স যদি বেড়ে যায় তাহলে ধরো মোটরটা এটা আমাদের স্পিড বাড়বে তো, তাহলে স্পিড বাড়বে বলতে স্পিডটা স্যাচুরেশনে চলে যাবে তাড়াতাড়ি। তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়, তুমি যখন কারেন্ট সাপ্লাই করো কারেন্টটা মানে তুমি যখন কারেন্ট দিচ্ছ আস্তে আস্তে ফ্লাক্সটা বাড়ে। কতটা বাড়ে? ধরো এতটা, তারপরে স্যাচুরেশনে যায়। ধরো এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, ট্রান্সফর্মার কোর, হ্যাঁ, তুমি যখন এখানে সাপ্লাই কারেন্ট বাড়াচ্ছ এখানে ফ্লাক্স কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে না সৌম্যজিৎ? হ্যাঁ স্যার। যত কারেন্ট বাড়াবে ফ্লাক্স তত এখানে বাড়বে, আর ফ্লাক্স যত এখানে বাড়বে তত সেকেন্ডারি সাইডে লিঙ্কেজ বেশি হবে। এইবার যদি আগে থেকেই বেশি ফ্লাক্স থেকে যায় সার্কিটে তাহলে এটা তাড়াতাড়ি স্যাচুরেশন হয়ে যাবে না? স্যাচুরেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল? তারপরে কনস্ট্যান্ট চলতে থাকবে না, তাহলে তারপরে কি হবে? তুমি কারেন্ট বাড়ালেও ফ্লাক্স আর বাড়বে না। দেখা গেল তুমি কারেন্ট দিচ্ছ কিন্তু ওর মধ্যে এতটাই ফ্লাক্স আসছে, ফ্লাক্স আর চেঞ্জ হচ্ছে না। ফ্লাক্স চেঞ্জ না হলে মোটর ঘুরবেই না, একটু পরে এত বেশি ফ্লাক্স হয়ে যাবে। কি বললাম বুঝলে? তুমি এখান থেকে কারেন্ট দিচ্ছ কিন্তু এখানে এত ফ্লাক্স আছে যে সেই ফ্লাক্সটা সেকেন্ডারিতে আর কি, কারণ একে তো আর কেউ ফোর্স দেওয়ার লোক নেই, কারেন্ট তো একে ঠেলে, মানে কারেন্ট একে অ্যাকচুয়ালি ফোর্সটা দেয়, ফোর্সটা দেওয়ার লোক নেই, ও ফ্লাক্স নিয়ে বসে আছে। মানে কি ও স্যাচুরেশনে চলে চুপচাপ দাঁড়িয়ে চলে আসে, এর মধ্যে এতটাই ফ্লাক্স হয়ে গেছে এ কি আর ঘুরছে না, কারণ এ জানে না তো আমি ফ্লাক্স নিয়ে করবোটা কি। কি বললাম বুঝলে? হ্যাঁ, এইটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায় যে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা অনেক হাই হয়ে যায়। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি অনেক হাই হয়ে যায়, রেসিডুয়াল ম্যাগনেটিজম মানেই হচ্ছে স্টোরিং ফ্লাক্স, যে ফ্লাক্সটা আগে থেকে উপস্থিত আছে একটা ম্যাটেরিয়ালের মধ্যে। তার মানে এত তাড়াতাড়ি ওটা এতটাই বেশি হয়ে যাবে যে মোটরটা আর বুঝতেই পারবে না যে আমি এই ফ্লাক্সটা দিয়ে করবোটা কি। আর তুমি যখন বাইরে থেকে কারেন্ট দিচ্ছ এখানে এতটাই ফ্লাক্স আছে যে এই বাইরের কারেন্টটা একে কোনো এফেক্টই করতে পারছে না, ফুল মানে একদম ডেন্সিট পুরো ভর্তি হয়ে গেছে ফ্লাক্স দিয়ে, মানে বাইরের কারেন্টটা কোনো এফেক্ট করতে পারছে না। আলটিমেট এই ফ্লাক্সটাও কোনো কাজ করতে পারছে না, কারণ এর কাছে কেউ ইনস্ট্রাকশন দেওয়ার মতো লোক নেই। বোঝা গেল? তার মানে ব্যাপারটা হচ্ছে একটা ঘর ভর্তি সোনা আছে, এইখানে একজন মানুষ আছে যে জানে না এই সোনাটা কি করে ইউজ করে। তুমি জানো, বাট সোনাটা দরজার এমনভাবে চেপে আছে এই দরজার মধ্যে যে তুমি দরজা খুলে ঢুকতেই পারছো না। আর ঘরের ভেতরে যে লোকটা আছে ও জানেই না এই সোনাটা দিয়ে আমি কি করব। কথাটা বোঝা গেল কি? কিন্তু তুমি জানো কি করতে হয়, কিন্তু তুমি ঢুকতে পারছো না, এই সোনা দিয়ে চাপা পড়ে গেছে দরজাটা। ক্লিয়ার কনসেপ্টটা? এখানে এই মোটরে মানে আমাদের ম্যাগনেটিক ইয়ের মধ্যে ভর্তি ফ্লাক্স আছে, কিন্তু তুমি জানোই না যে ফ্লাক্সটা দিয়ে আমি কি করব। তাহলে বলো, বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ালে অটোমেটিক্যালি ফ্লাক্স বেড়ে যাবে, তাহলে একটু পরে গিয়ে মোটরটা আপনা আপনি স্যাচুরেটেড হতে থাকবে। স্যাচুরেট হয়ে গেলে তুমি কারেন্ট ফ্লো করালেও আর ও কোনো রেসপন্স করবে না। ওকে, সো এটাই হচ্ছে প্রসেস। তো আমরা কি করব, ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে এটাকে কন্ট্রোল করব, আর এটা কন্ট্রোল হলে আমাদের এটা কন্ট্রোল হবে, ব্যাস এইটুকু মনে রাখলেই এনাফ। চলো নেক্সট আমরা আসছি হচ্ছে পোল চেঞ্জিং টেকনিক। পোল চেঞ্জিং মেথড। আমরা পোলটাকে কি করব, চেঞ্জ করব। দিস ইজ আ পোল চেঞ্জিং মেথড। দেখো মনে রাখবে যে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে কানেকশানটা থাকে ওখানে পোল চেঞ্জ করা পসিবল নয়। তার কারণ কি, পোলটা
ওয়াইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে, পোল চেঞ্জটা ডিপেন্ড করে ওয়াইন্ডিংয়ের ওপর। কোনো একটা মোটরে তুমি যদি আগে থেকে ওয়াইন্ডিং করে রেখে দাও, তার মানে তুমি যতগুলো পোল চাইছো সেই হিসাবে তুমি ওয়াইন্ডিং করে রেখে দেবে। তাহলে উন্ড রোটরের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, ওখানে তুমি ধরো 4 পোলের জন্য একটা ওয়াইন্ডিং তৈরি করলে, এবার ওই ওয়াইন্ডিংটাকে কোনোদিনও চেঞ্জ করা পসিবল নয়, বা তার মানে হচ্ছে পোলটাকেও চেঞ্জ করা যায় না। কি বললাম, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ওয়াইন্ডিং যদি চেঞ্জ করতে না পারো, কোনোদিনও পোল চেঞ্জ করা যাবে না। আমার কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, তো আমি কি বললাম বলো, রিপিট করো, নাহলে শিখতে পারবে না। কি বললাম দেখো, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে কি হয়, ওখানে কোনো ওয়াইন্ডিং থাকে? বলো, ওয়াইন্ডিং থাকে? বলো বলো। স্কুইরেল কেজের মধ্যে কপার বার থাকে, তাই না? কপার বার, ওয়াইন্ডিং থাকে না কিন্তু, কোনো কোনো তার পেঁচানো থাকে কি? এরকম কপার বার থাকে যেগুলোকে, হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে যেটা এন্ড রিং দিয়ে, এগুলোকে আমরা কি বলি আমির, এন্ড রিং, ঠিক আছে? হ্যাঁ, এন্ড রিং দিয়ে কানেক্টেড থাকে, কোনো ইয়ে থাকে না, এরকম একটু টেরা টেরা হয়, কোনো আমার কন্ডাক্টর, এখানে কোনো গল্পই নেই, তারের কোনো গল্প নেই, এগুলো হচ্ছে কপার বার, কপার বার, তার মানে তারের কোনো গল্প নেই। কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে কি হচ্ছে দেখেছো তো, ওখানে তার দিয়ে পেঁচানো থাকে, আমি রোটারটা দেখিয়েছিলাম না তোমাদের, আরেকবার একটু দেখাই। ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর লিখলে শুধু আসবে না, ইন্ডাকশন মোটর রোটর লিখি। এই যে, তাহলে এই যে এখানে কন্ডাক্টর আছে, দেখতে পাচ্ছ তো সবাই, এই যে এখানে কন্ডাক্টর আছে, কিন্তু এখানে আছে কন্ডাক্টর, কোনো কন্ডাক্টর নেই। এখানে কন্ডাক্টর আছে, দেখো নেই, কোনো কন্ডাক্টর নেই। কন্ডাক্টর না থাকার জন্য মনে রাখবে, এখানে এটার ক্ষেত্রে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে পোল চেঞ্জিং মেথডটা পসিবল, পোল চেঞ্জিং মেথড পসিবল, বাট স্লিপ রিং ইন্ডাকশন মোটরে পোল চেঞ্জিং মেথড নট পসিবল। কথাটা বোঝা গেল? পোল চেঞ্জিং মেথড এখানে পসিবল নয়, কারণ ওয়াইন্ডিং তুমি কোনোদিনও এই ওয়াইন্ডিংগুলোকে খুলে খুলে পোলটা চেঞ্জ করবে, মানে মোটরটাকে থামাবে, ওয়াইন্ডিং দুটো খুলবে, তারপরে আবার লাগাবে, তারপরে স্পিডটা তুমি কম করলে, তাই করবে কি কোনোদিন? তাই করা হয়? হয় না। আমি বাইরে থেকে অটোমেটিক কন্ট্রোল করবো, তাই না? আমি কেন ভাই খুলতে যাবো, মোটর খুলতে যাবো কেন? স্পিড কমাতে হবে, চলো মোটরটাকে খোলো, অসম্ভব, এটা তো হয় না। বাইরে থেকে কন্ট্রোল করব। তার মানে মনে রাখবে, এই যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি এই মানে স্টেটার পোলটাকে যদি চেঞ্জ করে দাও, রোটারের পোলটা আপনা আপনি চেঞ্জ হয়ে যায়। মনে রাখবে, টু রোটেট আ মেশিন, to rotate a machine, any, always rotor pole equal to stator pole, stator pole equal to rotor pole। ঠিক আছে? তার মানে তুমি যদি স্টেটারের পোলটা চেঞ্জ করো, এইখানে ভেতরে রোটারটা আপনা আপনি পোল চেঞ্জ করে নিতে পারে, এর মধ্যে এটা ওর ক্ষমতা আছে। কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে ওয়াইন্ডিংটাকে চেঞ্জ করতে হবে রোটারের। ঠিক আছে?
ক্লিয়ার হলো কনসেপ্ট? বলো তাহলে আমি কি কি বললাম এখানে, আমাকে বলো, যে কোনো একজন বলো বলো ঝটপট কি কি বললাম পোল চেঞ্জিং টেকনিকে, কি কি বলেছি এত এই পর্যন্ত, কি কি বললাম, কোথায় এটা পসিবল, কোন রোটরের ক্ষেত্রে পসিবল এটা? স্টুডেন্ট কেজে স্যার পসিবল। স্কুইরেল কেজে পসিবল কেন? কেন পসিবল? স্কুইরেল কেজে যদি আমরা স্টেটারের পোল চেঞ্জ করি তাহলে রোটারের পোল আপনা আপনি চেঞ্জ হয়ে যায়, আর রোটারের পোল আপনা আপনি চেঞ্জ হওয়ার জন্য স্টেটার পোল আর রোটার পোল কি থাকে? সেম থাকে। যদি স্টেটার পোল রোটার পোল স্যার সেম থাকে তবেই একমাত্র মোটর ঘুরবে, না হলে ঘুরবে না। বোঝা গেল? স্টেটারে ধরো 6টা হ্যাঁ, পোল স্যার। আর রোটারে 4টে পোল, কোনোদিনও মোটর ঘুরবে না, সেম থাকতে হবে, তাই না? হ্যাঁ কিন্তু স্যার, স্লিপ রিং ইন্ডাকশন মোটরে কেন ঘুরবে না বলো তো? এখানে বলো কেন ঘুরবে না এটাতে? কারণ স্টেটারের পোল স্যার, যদি আমরা চেঞ্জ করি রোটারের পোল কি রোটারের হবে পোল না? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। হবে না। কেন চেঞ্জ হবে না? তার কারণ রোটারের পোল ডিপেন্ড অন দ্য ওয়াইন্ডিং, ওয়াইন্ডিংয়ের ওপর ডিপেন্ড করছে। তাহলে ওয়াইন্ডিং যদি চেঞ্জ না হয় তাহলে পোল কোনোদিনও চেঞ্জ হবে না। বোঝা গেল সবার কাছে? কারো কোনো ডাউট আছে এই পর্যন্ত? বলো হে বৎস, বলো বলো। না স্যার, না স্যার, নেই। নেই তো? চলো তাহলে আমরা একটু দেখি পোল চেঞ্জিং টেকনিক, কী করে পোল চেঞ্জ করি। হেভি ইন্টারেস্টিং, হেভি। আমি যখন ফার্স্ট পড়েছিলাম আমি পুরো ফিদা হয়ে গেছি টেকনিকটার উপরে, এত সুন্দর টেকনিক, মানুষের কত বুদ্ধি গো। দেখো আমার তো মেশিন পড়তে খুব ভালো লাগে, তোমাদের মজা লাগে না? তোমার মজা পাও না মেশিন পড়তে? হ্যাঁ স্যার, মজা লাগে, কিন্তু স্যার এইসব ডেরিভেশনের দিকে একটু ইয়ে হয়েছে, প্রবলেম হয়েছে। তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চাপে পড়ে যাও নাকি ডেরিভেশন যখনই করতে যাও? হ্যাঁ স্যার, তখন স্যার আর মজা লাগে না। মানে বোঝার মতন তো ঠিক আছে, যতক্ষণ বুঝতে পারছো ঠিক আছে। হ্যাঁ স্যার, একবার বোঝা ছেড়ে দিলে আর ভালো লাগে না। মানে যখনই আমি ডেরিভেশনে চলে যাই তখনই বিরক্ত ফিল হয়, তাই না? হ্যাঁ স্যার। কিছু করার নেই, কি বলবে বলো, ডেরিভেশন তো করতে হবে গো, কিন্তু আমারও কিছু করার নেই। বলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তারটা আগে পেঁচিয়ে নিই। দেখো আলটিমেট পরীক্ষায় যদি তোমাকে ভালো একটা পরীক্ষায় ক্র্যাক করতে হয় তখন তো তোমাকে ম্যাথামেটিক্সই করতে হবে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে এটা তো রুলস গুলো ভালো করে শিখে নিতে হবে, এসব ডেরিভেশন না শিখলেও তো হবে। ফর্মুলা যদি মনে রাখতে পারে, বা কত ফর্মুলা মনে রাখবে, এই জন্য তো ডেরিভেশনটা লোকে শেখে, কত ফর্মুলা মনে রাখবে। এটাও একটা কথা। বুঝলে? স্যার দিদি তো লোন দিচ্ছে, আপনি লোন নেবেন না? আমি পাবো, লোনটা পাবো, আমাকে দেবে গো লোন। অনিমেষ বলো বলো। যা চুপ হয়ে গেলে গেল, লোন তো দিলে নিব। স্যার বললাম, আপনি বলবেন কম্পারেটিভ এক্সামে মানে স্টাডি করছেন। না, প্রফেশনাল কোর্স না করলে দেবে না, বুঝতে পারলে? না স্যার, বলেছে তো আপনি যদি ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য স্টাডি করেন তাহলেও দেবে। ঠিক আছে দেখা যাক। না অ্যাকচুয়ালি আমি পিএইচডি ভর্তি ভাবছি, পিএইচডি পরের বছর ভর্তি হব। পিএইচডি ভর্তি হলে তোমাদের পড়াতেও পারবো, আমি নিজেও পড়তে পারবো, তো তখন তো এমনিতেও আমি স্কলারশিপ তো পাবোই। স্যার পিএইচডি তে করতে গেলে আপনাকে কিছু টাকা ডোনেট করতে হয় না? না 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 গো, কিছু করতে হয় না, কলেজ থেকেই দেয়। কলেজ থেকেই দেয়। হ্যাঁ 35,000 টাকা করে পার মান্থ।
আর স্যার কমপ্লিট করার পর কি স্যার জব 100% গ্যারান্টি? এ ভালো করে একটা জিনিস ভাবো, ডক্টরেট করে কেউ বসে থাকে না, জব দিতে হয় না, তোমাকে ডেকে জব দেবে। তুমি যদি একবার পিএইচডি করে নাও না, ভালো জায়গা থেকে করতে হবে, সেটা দেখতে হবে। তুমি একটা প্রাইভেট কলেজ থেকে পিএইচডি করলে ওটা কোনো ভ্যালু নেই, ওটা আর মুড়ির ঠোঙা একই ব্যাপার। তো একটা ভালো কলেজ থেকে যদি তুমি পিএইচডি করো, তোমাকে কোনো ইন্টারভিউতে মানে কোনো পরীক্ষাতে ইন্টারভিউ দিতে দিতে হবে না, রিটেন পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর জন্য কোয়ালিফাই। গভর্নমেন্ট হোক আর বেসরকারি হোক আর সরকারি হোক। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তো স্যার প্রবলেম। তোমার নামের আগে কি লেগে যাবে? ডক্টর। এটা একটা উপাধি, পিএইচডি একটা উপাধি। কত বছর লাগে স্যার? মিনিমাম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 3 বছর, ম্যাক্সিমাম ভালো কলেজ হলে 6 বছর মতো লাগে। এবার আমি যা দেখলাম আইআইটি গুলো 3 বছরে দেয় না, মিনিমাম 5 বছর টানে ওরা। কি বলছো স্যার? আপনি কয় বছরের জন্য করবেন? বছরের জন্য হয় না, ওটা তুমি কত তাড়াতাড়ি শেষ করছো তোমার উপর ডিপেন্ড করে। 3 থেকে 6 মধ্যে শেষ করতে হবে তোমাকে, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি যত তাড়াতাড়ি তোমার কাজ করে জমা দিয়ে দেবে তত তাড়াতাড়ি। এখানে কোনো পরীক্ষা দেওয়ার তো ব্যাপার নেই যে পরীক্ষা দিয়ে পাস করলে, ওরকম কোনো ব্যাপার নেই। তোমাকে একটা কাজ নতুন একটা কোনো কিছু যার উপর রিসার্চ করে তোমাকে একটা পেপার পাবলিশ করাতে হবে ভালো দেখে, যে যেখানে লেখা থাকবে যে এই জিনিসটার মধ্যে এই মডিফিকেশনটা এর আগে ওয়ার্ল্ডে আর কেউ করেনি, তুমি ফার্স্ট করলে। বোঝা গেল? যদি আপনি করতে না পারেন তাহলে হলো না, তোমার পিএইচডি ক্যান্সেল হয়ে গেল, রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল। কত লোকে পারে না, কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে করলে পারবে, গাইড যদি ঠিকঠাক থাকে পারবে। ঠিক আছে? তো স্যার চাপেরই তো আছে। অবশ্যই চাপের। তার মানে কি, তোমাকে ইঞ্জিনিয়ারিংটা গুলে খেতে হবে, তবে তুমি ওখানে গিয়ে নিজে কিছু করতে পারবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমাকে নিজে কিছু করার জন্য আগে যা হয়ে গেছে সেটা তো বুঝতে হবে, সেটা তো জানতে হবে। তা তুমি যদি আগের জিনিসগুলোই না বোঝো, না জানো, তাহলে নতুন করে কি করে বানাবে কোনো কিছু? এটা সম্ভব না স্যার। সম্ভব না, এক্স্যাক্টলি। চলো তাহলে আমাকে বলো, এইভাবে যদি আমি সাপ্লাইটা দিই, এখান থেকে যদি কারেন্ট এন্টার করে, তাহলে ওপরে আমাদের এন পোল, নিচে এস পোল ক্রিয়েট হবে। দেখো ভালো করে, এইভাবে একটা পেনের মধ্যে দেখো, উল্টো দিক থেকে তোমার হাতটাকে ঢোকাও, এইভাবে দেখো। এ দেখো, এইভাবে যদি দাও পেছন দিক দিয়ে, তাহলে এটা কি হচ্ছে? নিচের দিকে ক্রিয়া করছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে কি এন পোল থেকে এস পোলের দিকে, এই যে এই পাশে পাশে দুটো পোলে আমি কোনো কিছু দেইনি, চুপচাপ আছে। তাহলে এইভাবে ফ্লাক্স ফ্লো করবে, আর কারেন্টটা কি হচ্ছে? এইভাবে ফ্লো করছে। এটা কারেন্টের, এই যে তার দিয়ে কারেন্ট ফ্লো করছে, আর এই গ্রিন কালারের যে ডটেড লাইনগুলো, এটা ফ্লাক্স ফ্লো করছে। এইবার আমি কি করলাম দেখো, আমি এই তারটাকে খুলে আমি কি করলাম, এইখানে লাগিয়ে দিলাম। দাঁড়াও, ধরো এখানে আরেকটা টার্ন আছে, এখানে এরকম আরেকটা টার্ন আছে এইরকম। তাহলে আমি কি করলাম, এই তারটাকে এখান থেকে খুলে এখানে লাগিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো, সবাইকেই বলছি ওই জন্য যে হায়ার স্টাডি করো বা স্টাডি করার জন্য চেষ্টা করো অলওয়েজ গভর্নমেন্ট কলেজ নেওয়ার। ঠিক আছে? যত ধ্যাধারা হোক যাই হোক, গভর্নমেন্টের ওই স্ট্যাম্পটার ভ্যালুটাই আলাদা, বুঝলে তো? সবাই জিলেট দাও, সবাই জিলেটটা ভালো করে পড়ো। আমি চাই তোমরা গভর্নমেন্ট কলেজটা পাও। একটা যে কোনো জায়গায় যখন ভালো একটা জবের জন্য যাবে না, যদি বলো যে আমি গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট, তোমার দেখবে
ভ্যালুটাই আলাদা, তোমাকে ভ্যালুটাই আলাদা দেবে। এখন বুঝতে পারছো না, সেটা পরে বুঝতে পারবে। আমারও যেমন বিটেক আমি প্রাইভেট কলেজ থেকে করেছি, ভুল করেছি, লাইফে ভুল করেছি অবশ্যই। আমি ডাইরেক্ট বিটেক প্রাইভেট কলেজ থেকে করেছি, তারপরে এমটেকে গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, আপনি প্রাইভেট কলেজ থেকে বিটেক করেছেন? হ্যাঁ, আমি ডিপ্লোমা করিনি তো। কোন কলেজ থেকে স্যার? জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা তোমার কল্যাণীতে আছে। ও, বুঝলে, আমি ডাইরেক্ট 12 দিয়ে বিটেক ঢুকে গেছি। প্রথমবার ফার্স্ট অ্যাটেম্পটে পাইনি গভর্নমেন্ট কলেজ, তারপরে দেখলাম যে না ভাই, এখানে তো আলটিমেট কিছু নেই। গভর্নমেন্ট কলেজে কিছু না থাকলেও অনেক কিছু আছে, বুঝলে। তোমাকে কোম্পানি স্পন্সরশিপ দেবে গো, যদি জলপাইগুড়িতে ভর্তি হতে পারো। আমি জলপাইগুড়িতে ছিলাম, আমি দেখেছি প্রচুর কোম্পানি তোমাকে স্পন্সরশিপ দেবে, কত কিছু দেয়। আর যদি তোমরা আইআইটি এনআইটি পাও, তাহলে তো আর দেখতে হবে, তাহলে আর দেখতে হবে না গো। লাইফটা পুরো ক্রিম লাইফ তৈরি হবে, ক্রিম। চেষ্টা করো, আমিও আছি। আইআইটি এনআইটি পেতে গেলে তো গেটে খুব ভালো র্যাঙ্ক করতে হবে। তা তো করতেই হবে। চলো, আমি কি করলাম, এই তারটাকে খুলে এবার এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে এখানে ছিল, এবার এখানে। হ্যাঁ দেখো অনিমেষ, তাহলে এখানে যদি লাগিয়ে দেই, এবার দেখো এইখান থেকেও ফ্লাক্স নিচের দিকে দেখাচ্ছে, আর এখান থেকে উল্টো দিক থেকে ঢুকছে, এখান থেকে ফ্লাক্স ওপরের দিকে দেখাচ্ছে। দেখো, কলমটাকে হাতে নিয়ে দেখো, র্যাপ করে দেখো কি করছি, দেখো এদিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এর আগে দিন দেখিয়েছিলেন স্যার আপনি এটা। হ্যাঁ, তার মানে ওপর থেকে যখন ঢুকছে তখন নিচের দিকে দেখাচ্ছে ফ্লাক্সটা, আবার নিচ থেকে যখন হচ্ছে আবার ওপরের দিকে দেখাচ্ছে। মানে দুটো দুদিক থেকে করেছি তো আমি, এই যে এইভাবে ওপর দিকে দেখাচ্ছে। তাহলে প্রবলেমটা কি এতে? এতে আমাদের প্রবলেমটা কি ভালো করে বোঝো। এতে প্রবলেম হচ্ছে দুটোই তো স্যার এনপোল ক্রিয়েট করে দিচ্ছে, বহুত বড় প্রবলেম তো এটা। দুটো থেকেই ফ্লাক্স লিপ করছে স্যার, দুটোই তো এনপোল, এটাও এনপোল এটাও এনপোল। তাহলে যাবে কোথায় ফ্লাক্সটা? ফ্লাক্সটা তখন কি হয় দেখিয়েছি তোমাদের, তাই না? ফ্লাক্সটা তখন এই পাশের একটা পোল দিয়ে নিজেকে কভার করে নেয়, পাশের একটা পোল দিয়ে নিজেকে, তখন এই ফ্লাক্সটা এটাকে এসপোল আর এটাকে এসপোল ক্রিয়েট করে নেয়। তখন ফ্লাক্সটা এইভাবে ফ্লো করে। তাহলে এবার পোল কটা হলো? এখানে কটা পোল তৈরি হয়েছে বলো? টোটাল দুটো এন দুটো এস, চারটে পোল। তার মানে কি স্টেটারের কানেকশনটা চেঞ্জ করে দিলেই এখানে চারটে পোল তৈরি হলো তো। এবার ভেতরে তো থাকবে রোটার, ভেতরে রোটার। এবার রোটারটা তুমি কি নিয়েছো? স্কুইরেল কেজ। তাহলে এ কি করবে? আপনি নিজের পোল সংখ্যাটাকে চেঞ্জ করে নেবে, চারটে করে নেবে, করে নিলে আরামসে স্পিড কন্ট্রোল হয়ে গেল। তার মানে আমরা কি জানি, NS ইকুয়াল টু 120 F/P। তাহলে এই পি দেখো, যদি ফ্রিকোয়েন্সি 50 হয় আর পোল ধরো প্রথমের ছিল 2 পোল মেশিন হলে NX কত হয়? 3000 RPM হয়। এখানে বসাও 120 × 50/2 করো, সরি 2, তাহলে কত আসছে? 2 দিয়ে এটা কাটলে 25, এটা দিয়ে করলে 3000। কিন্তু যখনই পোলটা বেড়ে তুমি 4 নিয়ে নিলে, দেখো NS কত হচ্ছে? 1500। তাহলে কমলো স্পিড, বলো? পোল বাড়লে স্পিড কমলো? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাই তো হচ্ছে। তার মানে আমরা পোলটাকে চেঞ্জ করব, স্পিডটাকে বাড়াবো বা কমাবো। চলো নেক্সট টপিক। কটা বাজে গো? দেখো কত কিছু ভাবলাম পড়াবো, এখন টাইমই নেই আর বেশি। স্টার্টিং অফ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তাহলে আমরা মোটর কি করে স্টার্ট করি সেটা দেখব। একটা মোটরকে ডাইরেক্ট হাইড্রোলিক মোটরকে ডাইরেক্ট সাপ্লাইতে দিয়ে আমরা অন করে দেই না। যেমন ওই তোমার সিলিং ফ্যান বা বাড়িতে ছোটোখাটো ফ্যান তুমি ডাইরেক্ট সাপ্লাইতে দিয়ে অন করে দিলে সেটা কিন্তু হবে না। কেন স্যার হবে না?
স্টার্টিং কেন আমাকে মেথড জানতে হবে, কেন কেন হবে না? ভালো করে দেখো, আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখি মোটরের, ধরো পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি এক জায়গায় কনসিডার করছি। ওকে, এটা স্টেটার রেজিস্ট্যান্স মানে R1 JX1 R2 JX2। যখন তুমি সাপ্লাই দিয়েছো মানে মোটরটা যখন ঘোরেনি তখন কি এখানে কোনো লোড থাকবে, মানে এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে? না স্যার, থাকবে না। কিন্তু কারেন্ট তো ফ্লো করছে মোটরে, বলো বলো, এখান থেকে সাপ্লাই দিয়েছো, এখনো লোডের মধ্যে দিয়ে এখনো কারেন্ট পৌঁছায়নি বা লোড এখনো লাগাওনি, জাস্ট সাপ্লাইটা জাস্ট দিয়েছো তুমি। তাহলে এখানে কোনো লোড নেই, তাহলে লোড যদি না থাকে শর্ট সার্কিট, তার মানে এখানে কি রেজিস্ট্যান্স থাকবে? মানে থাকবে না। যদি রেজিস্ট্যান্স না থাকে, ড্রপ থাকবে না, লসেস থাকবে কি? না স্যার, থাকবে না। তার মানে এখান থেকে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ। যদি বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করে রোটার সার্কিটটা কি হবে? এটা রোটার শর্ট সার্কিট করা আছে, রোটার সার্কিটটা কি হবে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হলে? ডিজায়ার্ড কারেন্টের থেকে যদি বেশি পরিমাণ ফ্লো হয় আর্মেচার রেজিস্ট্যান্স কী হবে? পুড়ে যাবে। রোটার রেজিস্ট্যান্সগুলো কী হবে? রোটারের যে কন্ডাক্টরগুলো কী হবে? পুড়ে যাবে না? বলো। হ্যাঁ স্যার, পুড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম আরেকবার একটু বলো ভালো করে, কি বললাম? যখন তুমি সাপ্লাই যখন দিয়েছো, হ্যাঁ বলো বলো, তুমি বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, সাপ্লাই যখন দিয়েছি তখন যদি লোড রেজিস্ট্যান্স না লাগাই তাহলে তো আমাদের না লাগাই না, যখন তুমি যে মুহূর্তে সাপ্লাইটা দিয়েছো, একদম একদম একদম, তুমি জাস্ট যে মুহূর্তে সাপ্লাইটা দিয়েছো সেই মুহূর্তের কথা ভাবো। তার মানে আমরা দেখেছিলাম না আগের দিন, যখন তুমি প্রথমে সাপ্লাই দিচ্ছ তারপরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটার কন্ডাক্টরকে কাট করছে, আবার সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা রোটারের কন্ডাক্টরকে কাট করছে, রোটার কন্ডাক্টরকে যখন কাট করছে ওখানে ইএমএফ তৈরি হচ্ছে, ডিউ টু দিস ইএমএফ ওখানে কি হচ্ছে? লেঞ্জ ল স্যাটিসফাই হচ্ছে। লেঞ্জ ল স্যাটিসফাই হওয়ার জন্য ভেতরে শর্ট সার্কিট পাথের মধ্যে দিয়ে, মানে ভেতরটা রোটারটা কি থাকে? শর্ট সার্কিট করা থাকে, তারপরে ওখানে কারেন্ট ফ্লো হচ্ছে, ডিউ টু দিস শর্ট সার্কিট কারেন্ট ওখানে এমএমএফ তৈরি হচ্ছে, তারপরে তো গিয়ে রোটারটা ঘোরা স্টার্ট করে, তাই তো? তার মানে অনেকগুলো মাঝখানে অনেকগুলো স্টেপ হয় তো। হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা তো বুঝতে হবে বাবা। তাহলে মাঝখানে যে এতগুলো স্টেপ স্যার, মাঝখানে যে এতগুলো স্টেপ, তার মানে যখন আমি সাপ্লাইটা দিচ্ছি সবার আগে এনএসকে আমি পেয়ে যাই, বাট এনআর তো তখন জিরো থাকে। তাহলে এনআর যদি জিরো থাকে তখন এটা কি শর্ট সার্কিট, মানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে যাবে। রোটার যদি না ঘোরে তাহলে রোটারে কোনো লোড নেই, রোটার ঘোরা স্টার্ট হয়নি মানে কি রোটারে কোনো লোড নেই। তো লোড না থাকলে ম্যাক্সিমাম কারেন্ট উইল ফ্লো। হোয়েন দ্য ম্যাক্সিমাম কারেন্ট উইল ফ্লো দেন কি হবে? কন্ডাক্টর সব জ্বলে পুড়ে ছাই। বোঝা যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তোমাকে আস্তে 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 স্পিডটা বাড়াতে হবে যাতে কারেন্টটা কি হয়? আস্তে আস্তে বাড়ে। কারেন্ট আস্তে আস্তে বাড়লে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে এই লোডটাও জয়েন হতে থাকবে, মোটরটা ঘুরতে স্টার্ট করলে এনআর বাড়তে থাকবে। এনআর বাড়া মানেই আলটিমেট রোটর রেজিস্ট্যান্স বাড়া। রোটর রেজিস্ট্যান্স যখন বাড়বে আস্তে আস্তে তখন কি হবে? কারেন্ট কম ফ্লো হবে। কারেন্ট একটু যদি কম ফ্লো হয় তাহলে আমার মোটরটা বেঁচে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে স্টার্টিং আমরা কেন করব এইটুকু বুঝতে পারলে আমরা স্টার্টিং মেথডটা কেন দেখব। বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে যদি কোশ্চেন করি যে বাড়িতে যে পাম্প যে চলে মোটরগুলো, ওটাকে কি তুমি স্টার্টিং মোটর কন্ট্রোল করো? ওটা তো 3 ফেজ ইন্ডাকশন মোটর, কন্ট্রোল করো ওটা? না স্যার। হ্যাঁ, তাহলে কি করে হয় দেখো।
মনে রাখবে যে মোটর রেটিং যদি লেস দ্যান 5 এইচপি হয়, তাহলে মোটর রেটিং যদি 5 এইচপি থেকে মানে 5 হর্স পাওয়ারের থেকে কম হয়, সেজন্য যে মোটরগুলো ইউজ করা হয় তার রোটরের ডায়ামিটারটা কি হয় দেখো, শ্যাফটের ডায়ামিটারটা অনেক ছোট হয়। বোঝা গেল? এই শ্যাফটের ডায়ামিটারটা কি হয়, অনেক ছোট হয়। তাহলে এই শ্যাফটের ডায়ামিটার যদি ছোট হয়, ধরো যার ডায়ামিটার এটা আর আরেকটার ডায়ামিটার এটা, কোনটা বেশি স্পিডে ঘুরবে? যার ছোট না যার বড়, কোনটা? সেম সাপ্লাই যদি দাও, সাপ্লাই ধরো সেম আছে, সাপ্লাই সেম, কোনটা বেশি স্পিডে ঘুরবে বলো? ছোটটা বেশি স্পিডে ঘুরবে গো। যার ডায়ামিটার যত কম সে তত স্পিডে ঘুরবে না। দেখো না, এর একটা রোটেশন করতে যা টাইম লাগবে, এর একটা রোটেশন করতে বেশি টাইম লাগবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে যার শ্যাফটের ডায়ামিটার ছোট তার কি রোটেশন করতে সময় কম লাগবে। তাহলে সময় যদি কম লাগে, ও খুব স্পিডে, ওর মানে খুব তাড়াতাড়ি ও স্পিড ধরে নেবে। আর স্পিড ধরে না, হ্যাঁ, স্পিডটা যদি খুব তাড়াতাড়ি ধরে নেয়, এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কী হবে? রেজিস্ট্যান্সটা ভ্যালু হাই হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্সটা ভ্যালু যদি হাই হয়ে যায়, তাহলে কি আর হাই কারেন্ট ফ্লো করবে না, স্টার্টিং কারেন্টটা হাই হবে না, তাই তো? বলো আমির, মিস্টার আমির বলো, ঠিক বলেছি তো? যদি ডায়ামিটার ছোট হয়, হ্যাঁ দেখো আমাদের টার্গেটটা কি, এই যে আমাদের টার্গেটটা হচ্ছে এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা আছে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা প্রথমে এই জায়গাটায় ছিল, কারণ স্পিড তখন তো এটা এখনো স্পিডটা নেয়নি, আস্তে আস্তে নিচ্ছে। যত স্পিড বাড়বে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তত বাড়তে থাকবে, যে একদম নিচে চলে গেলে বেশি। তার মানে প্রথমে এই পজিশনে ছিল স্যার। এইবার যদি ডায়ামিটারটা ছোট হয়, খুব তাড়াতাড়ি এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করে এখানে চলে আসবে। তার মানে কি রেজিস্ট্যান্সটা ফুল হয়ে গেল, তার মানে এখানে ড্রপ বেড়ে যাবে, আর ড্রপ বেড়ে গেলে কারেন্ট ফ্লো কম হবে, তাহলে মোটরটা সেফ থাকবে। কিন্তু যদি ডায়ামিটারটা বড় হয়, এই রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে যে টাইমটা লাগবে অতক্ষণে মোটর পুড়ে অবস্থা খারাপ। বোঝা গেল? তার মানে কি স্পিডটাও আস্তে আস্তে নেবে। স্পিড আস্তে নিলে তুমি তো সাপ্লাই তো সেম দিয়েছো, সাপ্লাই তো দুজনের মধ্যে সেম সাপ্লাই দিয়েছো, কিন্তু এ আস্তে আস্তে স্পিড নিচ্ছে। আস্তে আস্তে স্পিড নিলে রেজিস্ট্যান্স ভ্যারি কী হবে, আস্তে আস্তে হবে। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন যদি স্লোলি হয়, তাহলে কারেন্ট ফ্লো কী হবে, বেশি হবে না? বেশি কারেন্ট ফ্লো হলেই মোটরটা পুড়ে যাবে। তাহলে ছোট মোটরে কি হয়, ডায়ামিটার ছোট হওয়ার জন্য স্পিড তাড়াতাড়ি নিয়ে নেয়, স্পিড তাড়াতাড়ি নেওয়ার জন্য কম কারেন্ট ফ্লো হয়। তার জন্য আমাদের স্টার্টিং মেথড দরকার পড়ে না ফর স্মল ডায়ামিটার। তাহলে কত স্মল বলবে, যে এই রেটিংয়ের থেকে যদি কম রেটিংয়ের মোটর হয়, তাহলে সেখানে আমাদের স্টার্টিং মেথড দরকার পড়ে না। বলো, সবার কাছে ক্লিয়ার? কত কিছু জানতে পারছো বলো তো। আমরা এত কিছু কিচ্ছু জানতাম না, জানো? তোমাদের যখন আমরা এরকম একটা ভালো টিচারই পাইনি আমরা কোনোদিনও ঠিকঠাক, কি পড়াতো ভুলভাল। চলো এবার এই স্টার্টিং মেথড, মানে এই যে কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো মেথড আছে। সো আমরা একটাই পড়বো, একটাই শুধু পড়বো। মেথডগুলোর নামগুলো সবাই লিখে রাখো। ফার্স্ট হচ্ছে দুটো মেথড আছে, দুটো মেথডকে বিভিন্নভাবে ডিফাইন করি। দুটো মেথড, টু মেথড। একটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টিং, সেকেন্ড হচ্ছে রিডিউস ভোল্টেজ স্টার্টিং। ডাইরেক্ট অনলাইন বলতে ডাইরেক্ট আমি কোনো কিছু না লাগিয়ে ডাইরেক্ট অন করে দিলাম মোটরটাকে, দেখি না কি হয়, একটু রিস্ক নেই আর কি, এরকম ব্যাপার। ওটাই হচ্ছে ডাইরেক্ট অনলাইন মেথড, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিডিউস ভোল্টেজ স্টার্টিং।
এই ডাইরেক্ট স্টার্টিং মেথডটাই হচ্ছে ডল স্টার্টিং। ডলের নাম শুনেছো? ডল স্টার্টার শুনেছো তাই না? ডল স্টার্টিং শোনোনি তো এটা আমরা পড়বো না, এটা আমাদের এফেক্টিভ নয়। আমরা পড়বো রিডিউস ভোল্টেজকে 3 রকমভাবে রিডিউস করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে স্টেটার রিয়াক্টেন্স বা রিয়াক্টার স্টার্টিং, স্টেটার রিয়াক্টেন্স বা এটাকে আমরা কি বলি রিয়াক্টর স্টার্টিং। 2 নম্বর হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টিং। অটো ট্রান্সফরমার স্টার্টিং করলেও ভোল্টেজটাকে রিডিউস করা যায়। তিন নম্বর হচ্ছে স্টার ডেল্টা স্টার্টিং। ঠিক আছে, তো আমরা কোনটা বলবো? শুধু এটা স্টার ডেল্টা স্টার্টিংটা দেখবো। তো আজকে বলবো নাকি নেক্সট দিন পড়াবে? কি বলবো বলো? স্যার বল না স্যার, নেক্সট দিন বললেন। আজকে তো স্যার অনেকে চলে গেছে, আর মাত্র 3 জন আছে। 3 জন আছে মানে আর সত্যি এটাই অনেক কিছু বলেছি। চলো তাহলে আজকে থাক। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমি স্টপ রেকর্ডিং করি।